আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি ক্র্যাশ কোর্স লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব ইংলিশ সেকেন্ড পেপার পার্টস অফ স্পিচ। এটা হবে তোমার গ্যাপ ফিলিং উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ পার্টস অফ স্পিচের উপর। এবং এই টপিকটি অনেকের কাছে অনেক কঠিন লাগে বা অনেকে এই টপিকটিতে বেশিরভাগ সময় ভুল করে থাকো। তো আজকের ক্লাসটা আমরা খুব মনোযোগ দিয়ে করব যাতে আমাদের আজকের পরে টপিকটিতে আর কোনো সমস্যা না হয়। তোমরা যারা যুক্ত হওনি এখনই যুক্ত হয়ে নাও, এবং যাদের বন্ধুরা এখনো আসেনি তাদেরকে মেনশন দিয়ে দিতে পারো। এবং ইনস্ট্রাক্টর হিসেবে আমাদের সাথে আছেন রেজাউল করিম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো মিনহাজ? আলহামদুলিল্লাহ ভাই, আমরা সবাই ভালো আছি। আপনি কেমন আছেন? তো শোনা যাচ্ছে ভাই আমাদের? আসসালামু আলাইকুম সবাইকে। পার্টিকুলার টপিকটা নিয়ে আমরা এসে পড়েছি, এটা হচ্ছে কি পার্টস অফ স্পিচ। নামটার সাথে আমরা খুবই দারুণভাবে পরিচিত, পার্টস অফ স্পিচ। তো এই মজার একটা টপিক, এটা আমাদের যেই এসএসসির ওল্ড সিলেবাস প্লাস হচ্ছে আমাদের যেই নিউ শর্ট সিলেবাস দুইটাতেই ইনক্লুডেড। এবং এইটাকে কিভাবে তারা অ্যাড করলো, তারা এটাকে অ্যাড করলো হচ্ছে এভাবে যে তারা 01 and 02 এরকম দুইটা গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস রাখবে। কি রাখবে? গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস। সো এই গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিসে তারা কি করবে? তারা তোমাদেরকে বলবে যে রাইট ফর্ম অফ ওয়ার্ডস লেখার জন্য। সো এই দুইটা গ্যাপ ফিলিং এর ভিতরে রাইট ফর্ম অফ ওয়ার্ডস, এখন ওয়ার্ডস এর মূল জিনিসটাই হচ্ছে এই পার্টস অফ স্পিচ। তো এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ রাইট ফর্ম অফ ওয়ার্ডস। এখন মজার ব্যাপারটা হচ্ছে যে এই গ্যাপ ফিলিং দুইটা ভাবে থাকবে, একটা হচ্ছে উইথ ক্লু, আর একটা হচ্ছে উইদাউট ক্লু। একটু বোঝার চেষ্টা করি, যারা এসেছি তারা মনোযোগ দিয়ে শুনি। একটা হচ্ছে আমাদের উইথ ক্লু আর একটা হচ্ছে আমাদের উইদাউট। এই রাইট ফর্ম ওয়ার্ডস গুলোকে রাইট ফর্মে বসানোর জন্য দেওয়া থাকবে। এবং এই দুইটা পার্ট কি থাকবে, একটার ভিতরে আমাদের কিছু ডিরেকশন দেওয়া থাকবে, আরেকটার ভিতরে কোনো প্রকার ডিরেকশন দেওয়া থাকবে না। এখন মজার ব্যাপারটা হচ্ছে এই পার্টস অফ স্পিচের ভিতরে সবচেয়ে বেশি যে জিনিসটা ইনক্লুডেড থাকে সেটা হচ্ছে গিয়ে আমাদের এই নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব। সো এগুলো হচ্ছে সবচেয়ে ইনক্লুডেড এর প্রিপোজিশন হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরেকটাকে আমরা নিতে পারি হচ্ছে অনেকে অ্যাডজেক্টিভ হিসেবে আর্টিকেলকে, সো সেই আর্টিকেলের যে ব্যবহার, আর্টিকেল এই দুইটা। সো তারপরেও আমাদের ইন্টারজেকশন আছে, আমাদের কনজাংশন আছে, এগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, প্রোনাউনও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই ভাগটা নিয়ে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব আর প্রোনাউন, এইটা নিয়ে আমরা আজকে ক্লাস করব। সো এইটা হবে আমাদের পার্ট 1। এবং ঠিক নেক্সট ডেতে, কালকেতে হবে আমাদের পার্ট 2, যেখানে কিনা আমরা প্রিপোজিশন এন্ড আর্টিকেল নিয়ে কথা বলবো এবং ওইখানে আমরা প্র্যাকটিস সেশন রাখবো ইনশাআল্লাহ। সো যারা যারা অলরেডি জয়েন হয়ে গেছে আমি দেখতে পারতেছি, সো সবাই এখন খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, আমাদের ক্লাসটা আমরা শুরু করতে যাচ্ছি। সো পার্টস অফ স্পিচ, তো আমি যদি এখন তোমাদেরকে জিজ্ঞেস করতে পারতাম, আমি বলতে পারতাম যে পার্টস অফ স্পিচ জিনিসটা কি, তোমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের অ্যান্সার আসতো। যেমন আমরা এখানে বলতেছি পার্ট মানে হচ্ছে অংশ, স্পিচ মানে হচ্ছে বাক্য। দ্যাট মিনস পার্টস অফ স্পিচ মানে বাক্যের একটা অংশ। তো এই দুইটা উদাহরণের দিকে যদি তুমি একটু তাকাও তাহলে বুঝতে পারবা যে লেখছে দ্য কার রানস ফাস্ট। এখন একটা বাক্য গঠন করার জন্য কি দরকার ছিল? বাক্য মিনস আমরা বলতেছি অ্যাকচুয়ালি উই আর টকিং অ্যাবাউট সেন্টেন্স, রাইট? সো এই যে সেন্টেন্সের তো আমরা জানি যে অর্থ অনুসারে 5 ভাগে ভাগ করা যায়, গঠন অনুসারে 3 ভাগে, ডিগ্রি অফ কম্পারিজন অনুসারে 3 ভাগে। এই সব কিছুর মূল অংশ হচ্ছে কি এই পার্টস অফ স্পিচ। জাস্ট লাইক তোমরা যারা যারা এখানে কেমিস্ট্রি পড়ো, আমি
সায়েন্সের যারা স্টুডেন্ট তারা জানো যে পরমাণুর কতটুকু ভ্যালু এবং পরমাণুকে ভাঙার পর আরো কি কি জিনিস পরবর্তীতে পাওয়া গেছে। ঠিক তেমনি একটা সেন্টেন্সকে যদি তুমি বিশ্লেষণ করো স্পেশালি ইংলিশ ল্যাঙ্গুয়েজে, দেন তুমি এই পার্টস অফ স্পিচ গুলা পাবা। তো দেখো এখানে বলতেছে দ্য কার রানস ফাস্ট, দ্যাট মিনস এইখানে দ্য কারটা হচ্ছে সাবজেক্ট, যেটা কিনা একটা নাউন। এই জিনিসটা যেটা হচ্ছে রানস, এটা হচ্ছে একটা ভার্ব, রাইট? এবং এই ট্রাই করছে, ঠিক আছে। তো এই যে স্পিচ গুলা আমাদের দৈনন্দিন জীবনে আমরা ইউজ করতেছি while constructing a sentence, এটা আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা যেটা করব, আমরা হচ্ছে নাউন জানি, নাউন মানে যে কোনো নাম, প্রোনাউন মানে নাউনের সাবস্টিটিউশনে কিছু একটা বসে, এইভাবে পড়বো না। আমরা যেটা করার চেষ্টা করব সেটা হচ্ছে আজকে একটু ডিপলি এটার বিশ্লেষণ করার চেষ্টা করব যে নাউন গুলার প্রকারভেদ কি কি, প্রোনাউন গুলার প্রকারভেদ কি কি। তো সবাই একটু মনোযোগ হও এবং মনোযোগ দিয়ে দেখো যে কিভাবে আমরা সেটা করতে পারি। সো দেখতেই পারতেছো যে আমাদের ইংলিশ গ্রামারে আমাদের 8টা শ্রেণীতে এই পার্টস অফ স্পিচকে ভাগ করা হয়েছে। সো এইটা জানে না এমন কেউ নাই, রাইট? কারণ এটা হচ্ছে আমাদের একদম যখন আমরা এই ল্যাঙ্গুয়েজটা শেখা শুরু করলাম ঠিক তখন থেকে আমরা এটা জানা শুরু করেছি, আমরা শিখা শুরু করেছি। এখন মজার ব্যাপার হচ্ছে এই যে 8টা শ্রেণীতে ভাগ করা হয়েছে এগুলা কি কি নাম তোমরা একসাথে বলে উঠবা যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। সো এই যে 8টা নাম থেকে আমরা বুঝতে পারি 8টা নাম 8টা ডিফারেন্ট কিছু ভাইব বা ডিফারেন্ট কিছু উদাহরণ আমাদেরকে দিচ্ছে, ডিফারেন্ট কিছু ভাবগত জ্ঞান আমাদেরকে কি করতেছে, ডিস্ট্রিবিউট করতেছে। সো এইখানে যদি আমরা চলে যাই প্রত্যেকটা বিশ্লেষণ করলে প্রথমে আমরা পেয়ে যাব হচ্ছে নাউন। এখন ওই যে প্রথমে বললাম যে নাউন কথাটার সাথে আমরা এতটাই পরিচিত যে নাউন মানে নাম, এটা আমরা বলে দিই নাউন মিনস নেম, কিন্তু আলটিমেটলি নাউন মিনস ডাজন্ট অনলি মেন, কারণ হচ্ছে এই নেমই আমাদের সবকিছু না। খেয়াল করো এখানে 3টা উদাহরণ আছে। কি কি উদাহরণ আছে? যে আদনান হেল্পস শাকিব, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, দ্য বুক ইজ অন দ্য টেবল। তাহলে এই যে 3টা আমার সেন্টেন্স, এই সেন্টেন্সের ভিতরে দেখো আমি বোল্ড করে লাল কালার দিয়ে দিয়েছি, তোমরা কি দেখতে পাচ্ছ? তাহলে একটু খেয়াল করো এই যে বোল্ড করে লাল কালার যে আমরা দিয়ে দিছি এগুলা কেন দিছি? বিকজ দে আর নাউন, তারা হচ্ছে এখানে নাউন, কিন্তু সবগুলাই একই টাইপের নাউন না, তারা ডিফারেন্ট ডিফারেন্ট। তো যেসব ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, দোষ, গুণ এদের নামকে বোঝায়, অবস্থানকে বোঝাচ্ছে না, কিন্তু এদের নামকে বোঝাচ্ছে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে নাউন। সো এখানে আদনান একটা নাউন, সাকিব একটা নাউন, ঢাকা একটা নাউন, বাংলাদেশ একটা নাউন, টেবল একটা নাউন, বুক একটা নাউন। সো এই নাউনগুলোকে কিভাবে ভাগ করা যায় তোমরা তোমাদের স্ক্রিনের উপর স্লাইডে একটু খেয়াল করো। নাউনকে যদি তোমরা ভাগ করতে যাও তখন 2টা ব্যাপার আসে, সেটা হচ্ছে একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট আর কনক্রিট নাউন, আর একটা হচ্ছে কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাউনকে ক্লাসিফাই করতে গেলে এই 2টা জিনিস খুবই মনে রাখতে হবে, যে একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট এবং কনক্রিট নাউন, আর একটা হচ্ছে কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউন। সো এই কনক্রিট যে নাউনটা, এখানে দেখো একটা স্ট্রাকচার, যে কনক্রিট নাউনকে আবার প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, এই 4 ভাগে ভাগ করা হয়েছে। নামগুলো শুনলেই কেমন জানি লাগে, তবে এই প্রপার নাউনের সাথে তোমরা খুবই অভ্যস্ত, কেননা আমরা যখন যে আমরা আমাদের যে গ্রামাটিক্যাল আইটেম আছে, যে যেখানে আমরা কি করি, যে এখানে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের পাংচুয়েশন মার্ক ইউজ করি, সেইখানে এই প্রপার নাউনকে ব্যবহার করা হয়। সো এই প্রপার নাউনটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা বলেই দিই যে প্রপার নাউন গুলার ক্ষেত্রে আমরা ক্যাপিটাল লেটার, ক্যাপিটালাইজেশন ইউজ করি, রাইট? সো দেন সো যে কমন আর কালেকটিভ নাউনের ভিতরে এই প্যাচটা কি, আজকে আমরা কি করব, এটাকে ঠিক করবো যে আসলে কমন কোনটা আর কোনটা হচ্ছে কালেকটিভ। দেন ম্যাটেরিয়াল তো বুঝে ওই যে গোল্ড, আয়রন, এগুলো, রাইট? সো এই কমন, কালেকটিভ, প্রপার এবং তাছাড়া আরেকটা স্পেশাল টাইপ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সো এই প্রত্যেকটা নাউন সম্বন্ধে চলো আমরা বোঝা শুরু করে দিই। সো প্রথমেই যে জিনিসটা আসছে সেটা হচ্ছে কি আমার সাবডিভিশন, কনক্রিট নাউন। কনক্রিট নাউনকে কয় ভাগে ভাগ করছি? কনক্রিট নাউনকে আমরা 4 ভাগে ভাগ করছি। সো বলতেছে যেসব নাউনের বাহ্যিক আকার অবস্থান আছে, কি আছে? বাহ্যিক আকার অবস্থান আছে এবং এগুলো ইন্দ্রিয়ের সাহায্যে অনুভব করা যায়। সো কনক্রিট নাউন গুলা না, এগুলো ধরা যায়, টাচেবল। কি বলতেছি আমরা? এগুলো হচ্ছে ধরা যায়, টাচ করা যায়। ওকে, সো এই যে টাচেবল জিনিসগুলো দেখো, কাউ, ট্রি, ম্যান,
ফ্লাওয়ার, এয়ার, গ্যাস, ওডো, এগুলা কিন্তু একটু আলাদা। যেখানে আমরা বলতেছি যে এরা টাচ করা যায়, বাট আলটিমেটলি এদেরকে আমাদের কিছু ইন্দ্রিয় দিয়ে অনুভবও করতে হয়। এই সবগুলো হচ্ছে কনক্রিট নাউনের আন্ডারে পড়ে যায়। সো কনক্রিট নাউনকে যখন আমরা ভাগ করি তখন আমাদের প্রথম যে সাব ডিভিশনটা আসে সেইটা হচ্ছে প্রপার নাউন। সো হোয়াট ইজ এ প্রপার নাউন? প্রপার নাউনটা মানে হচ্ছে কোনো কিছু, কোনো বস্তু, ব্যক্তি, স্থান, এদের নামকে বোঝানো, এদের নামকে বলা। এইটা হচ্ছে আমার প্রপার নাউনের মেইন এজেন্ডা। দ্যাট মিনস একটা উদাহরণ যদি তোমরা দেখো এখানে, যে ফারদিন ইজ এ গুড স্টুডেন্ট, ঢাকা ইজ এ বিগ সিটি। এই যে দুইটা উদাহরণের ভিতরে ফারদিন আর ঢাকাকে আমরা বোল্ড করে রাখছি, এবং একটা জিনিস খেয়াল রাখছি, যেহেতু সেন্টেন্সের শুরুতে ইউজ হয়েছে, দ্যাটস ওয়াই এখানে তো অবশ্যই আমাদের ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে। কিন্তু এই ফারদিন আর ঢাকা এই দুইটা হচ্ছে প্রপার নাউনকে ইন্ডিকেট করে। কেন প্রপার নাউন ইন্ডিকেট করে? কারণ এরা হচ্ছে পার্টিকুলারলি একটা মানুষ, একটা ব্যক্তির নাম, একটা জায়গার নাম, স্থানের নাম, বস্তুর নাম, রাইট? সো এখন ব্যাপারটা হচ্ছে যে এই পার্টিকুলার প্লেস আর পারসন যেটার কথা বলতেছি আমরা, যে যদি বলি যে প্রপার নাউন মিন্স পার্টিকুলার প্লেস অর পারসন, তাহলে এই পার্টিকুলার প্লেস ও পারসনের ভিতরে আমরা কি দেওয়া থাকতে পারে? আমাদের নেম দেওয়া থাকতে পারে, রাইট? আমাদের নেম গুলো দেওয়া থাকতে পারে, যে নেম গুলো হচ্ছে আমাদের এইরকম, যে মানুষের অথবা যে কোনো একটা সিটি নাম, নির্দিষ্ট করে নাম, তখন হচ্ছে সেটা প্রপার নাউন। সো পরের স্লাইডে যদি যাও দেখতে পারবো হচ্ছে কমন নাউন। এখন এই কমন নাউন আর প্রপার নাউনের ভিতরে একটা পার্থক্য আছে। কি পার্থক্য? এটা আমি আগের স্লাইডটাই যদি চলে যাই, খেয়াল করো, ফারদিন ইজ এ গুড স্টুডেন্ট। কি বলছি? ফারদিন ইজ এ গুড স্টুডেন্ট। আলটিমেটলি গুডটা হয়ে যায় আমার অ্যাডজেক্টিভ, কিন্তু এই যে স্টুডেন্ট যেটা আছে না, এটাও কিন্তু একটা নাউন, এবং এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার কমন নাউন। কারণ কি, তোমরা সবাই স্টুডেন্ট, তো তোমাদের সবার নামে যদি ইউজ করি, নাম ইউজ করে সাবস্টিটিউট করে দিলে তোমরা কি হয়ে গেলা? প্রপার নাউন হয়ে গেল একে একে। তো এখানে যদি আমরা বলি যে মিনহাজ ইজ এ গুড স্টুডেন্ট, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো, কি দেখতে পারবো, যে স্টুডেন্টকে কি সাবস্টিটিউট করা গেছে? আমি কি স্টুডেন্টের জায়গায় ওয়ার্কার লিখছি? ওয়ার্কার লিখলে আরেকটা গ্রুপ অফ পিপলের কথা হিসাব বলবো, রাইট? সো সেইখানে আমরা কি বলতেছি, যে এই জিনিসটা কনস্ট্যান্ট থাকতেছে, এইটাই হচ্ছে আমার কমন নাউন। একইভাবে ঢাকা ইজ এ বিগ সিটি, এই সিটি হচ্ছে আমার কমন নাউন। কেন? দেখো, যেসব নাউন দ্বারা একই শ্রেণীর ব্যক্তি, বস্তু বা প্রাণীর সাধারণ নাম বোঝায় তাকেই কমন নাউন বলে। বোঝার চেষ্টা করো, যেসব নাউন দ্বারা একই শ্রেণীর ব্যক্তি, বস্তু বা প্রাণীর সাধারণ নাম বোঝায় তাকেই কমন নাউন বলে। অর্থাৎ সবাই যে স্টুডেন্ট, পার্টিকুলারলি নাম বললে সেটা হয়ে যাবে কি? প্রপার নাউন। আর যদি একসাথে বলি তাহলে হয়ে যাবে কি? কমন নাউন। তাদের সাধারণ নামকে বোঝাই। কমন নামটা কেন আসছে? তাহলে কমন নামটা আসার মেইন কারণ হচ্ছে নেম গিভেন ইন কমন। যদি আমরা বলি, কি বলবো? নেম গিভেন ইন কমন। গুড গার্ল, এই সবগুলোর যে শেষের অংশটা আছে ভাইয়ারা, সেই শেষের অংশটাই মূলত কি? সেই শেষের অংশটাই হচ্ছে আমার কমন নাউন। এখন তোমাদের মনের ভিতরে একটা কোশ্চেন নিশ্চয়ই জাগছে, যে ভাই ঠিক আছে আপনি বলছেন, সবই বুঝলাম, এখন আমাদেরকে একটা কথা বলেন, যে কমন ভার্সেস প্রপার, অর্থাৎ প্রপার নাউন আর কমন নাউনকে একদম আলাদা কিভাবে করবো? সহজ একটা কথা, একটা হচ্ছে প্রপার নাউন গুলোর ভিতরে ক্যাপিটাল লেটার পাবা। কি পাবা? ক্যাপিটাল লেটার। কখনোই সচরাচর তোমরা কমন নাউনের ক্ষেত্রে কোনো প্রকার ক্যাপিটাল লেটার পাবা না। সো ক্যাপিটাল লেটার এখানে হয়ে গেল কি? এখানে ক্যাপিটাল লেটার হয়ে গেল আমাদের ক্লোজ। দেন যেটা আছে সেইটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, যে মূলত এই প্রপার নাউনের ক্ষেত্রে কোনো আর্টিকেলের দরকার নেই। নো আর্টিকেল ইজ নিডেড। ঠিক আছে, আর্টিকেলের কোনো দরকার নাই। কিন্তু খেয়াল করো, কমন নাউনের প্রত্যেকটার আগে অ্যাডজেক্টিভ গুলা যে এখানে ইউজ হয়েছে, তার আগে কি একটা আর্টিকেল ব্যবহার করছি না? তাহলে কমন নাউনে আর্টিকেলের কি আছে? ইউজ আছে। কথাটা বুঝতে পারছো? তো এই জিনিসটা একটু খেয়াল রাখবা। তো মোটামুটি তোমরা কমন নাউন আর প্রপার নাউনের যে প্রবলেমটা আছে এইটা আশা করি মোটামুটি বুঝতে পারবা। এখন যদি আমরা চলে যাই আরেকটা জিনিস, সেটা হচ্ছে কালেকটিভ নাউন। এখন একটু প্যাচ বাজতেছে যে ভাই মাত্র বললেন কমন নাউন, এখন আসছে কি? কালেকটিভ নাউন। কমন মানে বললেন সাধারণ, কালেকটিভ মানে হচ্ছে সমষ্টি। এখন একটু বোঝার চেষ্টা করো, বেশি কঠিন করব না, একটু বোঝার চেষ্টা করব। ধরো আমি বললাম যে মাঠে
একটা কি করতেছে শিপ, মানে ভেড়া আছে। তো ভেড়া আছে, সেই ভেড়াটা হচ্ছে কি জানো, এই ভেড়াটা হচ্ছে তার কমন মানে সাধারণ নাম। এখন ভেড়ার নাম তো তুমি দিতে পারো, ভেড়ার নাম দিতে পারো না, আইকা, জাইকা, লাইকা, যে কোনো কিছু, রাইট? সো সেই ক্ষেত্রে ভেড়াটা হচ্ছে একটা কমন নাউন। কি নাউন? কমন নাউন। কিন্তু আমি যদি বলি এ ফ্লক অফ শিপ, কি বলবো আমি? এ ফ্লক অফ শিপ ইজ গ্রেজিং, তার মানে মাঠে তারা একটা এক পাল শিপ তারা হচ্ছে কি করতেছে, তারা হচ্ছে সেখানে সামহাও তাদেরকে চারণ ভূমিতে দেওয়া হয়েছে। সো সেইখানে তারা বিচরণ করতেছে। এখন কথা হচ্ছে যে এই ফ্লক অফ শিপ কি হবে? এই ফ্লকটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে কালেকটিভ নাউনে, ফ্লক অফ শিপটা হচ্ছে এখানে কালেকটিভ নাউন। কারণ হচ্ছে এখানে কোনো নির্দিষ্টভাবে কমন শিপকে বোঝাচ্ছে না, এখানে ওদের দলকে বোঝানো হচ্ছে। এখানে কোনো আলাদা মানুষকে বা ব্যক্তিবর্গকে বা সাধারণ কোনো ব্যক্তিবর্গকে বোঝানো হচ্ছে না। আমার মনে হয় কঠিন আরেকটু হয়ে গেল এই কথা বলার পর, তাই না? যে শিপ আবার বলতেছেন ফ্লক অফ শিপ। আচ্ছা ঠিক আছে, একটু বাংলাটা পড়ি। কি বলছে? যে নাউন দ্বারা সমজাতীয় বা একই শ্রেণীর ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে না বুঝিয়ে, কথাটা বুঝার চেষ্টা করো। পৃথকভাবে এখানে আমরা বুঝাচ্ছি না, আমরা কি বুঝাচ্ছি? সমষ্টিকে বুঝাচ্ছি। আমরা কিসকে বুঝাচ্ছি? আমরা বুঝাচ্ছি হচ্ছে সমষ্টিকে। তাহলে যখন আমরা সমষ্টিকে বুঝাবো ভাইয়ারা, তখন কিন্তু আমরা আর সেটাকে কমন নাউন বলতে পারবো না। নামটা বুঝতে হবে, কমন মানে সাধারণ, কালেকটিভ নাম হচ্ছে সমষ্টি। তাহলে এখানে আমরা বলতে পারি কালেকটিভ মানে হচ্ছে এ গ্রুপ অফ কালেকশন। তাহলে কি বললাম? এ গ্রুপ অফ কালেকশন। তাহলে এই যে এ গ্রুপ অফ কালেকশন, ঠিক না? এই গ্রুপ অফ কালেকশন মানে কি? এই সমষ্টিকে আমরা এখানে বুঝাচ্ছি। কিন্তু সিমিলার ইন্ডিভিজুয়াল, এখানে কিন্তু এই ফ্লক অফ শিপ না বলে গোট বলতে পারতাম, রাইট? কিন্তু এই ফ্লক অফ গোট শিপ এরকম তো কোনো ওয়ার্ড আমরা ইউজ করতে পারতাম না, তাই না? সো সিমিলার ইন্ডিভিজুয়াল এই ওয়ার্ডটা একটু মাথায় রাখবা, যে একই জিনিসের কিনা, সিমিলারিটিস আছে কিনা। তো চলো আমরা একটা উদাহরণ লিখি, একটু তাকাও। হি জয়েন দ্য আর্মি, রাইট? সে আর্মি জয়েন করছে। এখন এই যে আর্মি, এই আর্মিটার যদি তুমি তাকাও, তাহলে এই আর্মির দিকে একটু খেয়াল করো। আর্মিটা কোনো একটা নির্দিষ্ট জিনিস কি? আর্মিটা কি একজন নিজস্ব কারো কিছু? না। আর্মিটা হচ্ছে কি কালেকশন অফ এ গ্রুপ অফ সোলজার, রাইট? এ গ্রুপ অফ সোলজার এখানে থাকে, তাই তাদের নাম দেওয়া হয়েছে আর্মি, রাইট? সো এখন এই আর্মি নিশ্চয়ই কি হবে না? এই আর্মি নিশ্চয়ই কমন নাউন হবে না। এই আর্মি হয়ে যাবে হচ্ছে কি নাউন? এই আর্মি হয়ে যাবে হচ্ছে কালেকটিভ নাউন, রাইট? তারপরে আমি আর একটা উদাহরণ লিখি, এইভাবে দেখো। যেমন উদাহরণটা হচ্ছে দা ক্রাউড হ্যাজ নো ডিসিপ্লিন। ধরো আমরা কোথাও গেছি, ধরো আইসক্রিমের বাজারে মানে হঠাৎ একটা নতুন অফার আসছে, এখন সেই অফার সবাই নিতে চলে গেছে, তো একটা ভিড় হয়ে গেল, ওইটাকে আমরা বলতেছি ক্রাউড। সো এই ক্রাউড হ্যাজ নো ডিসিপ্লিন, তাই তো? ডিসিপ্লিন কি থাকে? কে কখন অফারটা নিবে সেইটার জন্য তো কোনো ডিসিপ্লিনের কেউ মেনটেন করে না, তাই না? তাহলে দ্য ক্রাউড হ্যাজ নো ডিসিপ্লিন। ডেফিনেটলি এই ক্রাউডটাকে যদি আমি জিজ্ঞেস করি যে ভাই কি হবে, এই ক্রাউডটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে একটা কালেকটিভ নাউন, বিকজ এখানে এ গ্রুপ অফ কিউরিয়াস পিপলের কথা বোঝানো হইতেছে, বা গ্রুপ অফ পিপলের কথা বোঝানো হইতেছে। সো এইভাবে যদি একটু ভাঙার চেষ্টা করি, তাইলে কিন্তু আমরা মোটামুটি কি করতে পারবো? তাইলে আমরা মোটামুটি এইটুকু শিওর থাকতে পারবো যে কিভাবে আমরা এই চেঞ্জগুলা করতে পারতেছি। সো এই ক্ষেত্রে তোমাদের যে ব্যাপারটা আছে, তোমরা দুইটা জিনিস খেয়াল রাখবা। কমন নাউন আর কালেকটিভ নাউনের ক্ষেত্রে যে চেঞ্জটা তোমাদের করতে হবে, সেই চেঞ্জটা হচ্ছে যে কমন নাউন আর কালেকটিভ নাউনের একটা পার্থক্য আছে। কেমন পার্থক্যটা হচ্ছে? দেখবা কালেকটিভ নাউনের পূর্বে সাধারণত দি ইউজ হয়, বেশিরভাগ ক্ষেত্রে দি ইউজ হয়। কিন্তু কথাটা মনে রাখতে হবে, দি ইউজ করার পরেও তারা সিঙ্গুলার ভার্ব দেয়। এটা আমাকে অনেকে কোশ্চেন করো তোমরা, যে এরকম যে দ্য জুরি কনসিস্ট নাকি কনসিস্ট। আমি যদি একটু লিখি, দেখো এখানে দ্য জুরি কনসিস্ট নাকি কনসিস্ট, অবশ্যই সিঙ্গুলার ভার্বটাকে ইউজ করতে হয়। দা জুরি দিয়ে না, এইখানে যদিও সমষ্টিকে বুঝাইছে, কিন্তু এইটার সাথে যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হয় তখন এটা সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হয়। সো আজকে থেকে কেউ কাইন্ডলি এটা ভুল কইরো না, ঠিক আছে? এটা কিন্তু ভুল করা যাবে না, ওকে? দ্য জুরি কনসিস্ট অফ 5 মেম্বার্স, আমরা এইভাবে করে একটা কনক্রিট নাউনের কালেকটিভ নাউনটাকে প্রকাশ করতে পারি। সো কালেকটিভ আর কমন নাউনের ভিতরে আশা করি আর ঝামেলা থাকবে না, তবে আমি অবশ্যই প্র্যাকটিস করতে দিব, তখন দেখবো কে সঠিক করে আর কে ভুল
করে। সো আমাদের এই কালেকটিভ নাউনটাকে যদি আমরা একটু দেখি যে সমষ্টিগত, কি করব আমরা, সমষ্টিগত। কিন্তু মজার ব্যাপার হচ্ছে মাঝে মাঝে যে জিনিসটা হয় যে কালেকটিভ আর ম্যাটেরিয়াল নাউনের একটা ঝামেলা হয়। সো একটু দেখি আগে ম্যাটেরিয়ালটা কি। সো ম্যাটেরিয়াল নাউনটা হচ্ছে যে যেসব নাউন কোনো পদার্থের সমুদয় অংশকে এককভাবে বোঝায়, কথাটা বুঝতে হবে, এককভাবে বোঝায় এবং অন্তর্গত কোনো অংশকেও বুঝাইতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা সেটাকে কি বলতেছি, যে ম্যাটেরিয়াল নাউন। তাহলে এই যে অন্তর্গত কোনো অংশকে বোঝায় না বা এই যে এককভাবে বোঝায়, এই জিনিসগুলা কি ম্যাটেরিয়াল। তোমরা বস্তুগত ব্যাপারটার সাথে পরিচিত সবাই, আমরা দুনিয়াতে সবকিছুই তো কি না, জীব না, তাই না? বেশিরভাগ জিনিসই জড়, রাইট? যদিও আমরা বলি যে গাছের কিন্তু কি আছে, প্রাণ আছে, গাছ কিন্তু আসলে জড় না, সাবধান। তাহলে বুঝতে হবে যে আমাদের যে জড় বিষয়গুলা, ঠিক না, এই জড় বিষয়গুলা হচ্ছে ম্যাটেরিয়াল নাউনের সাথে সম্পর্কিত। সো এই ম্যাটেরিয়াল নাউনের সাথে যেহেতু জড় বিষয়গুলা সম্পর্কিত, সেহেতু একটু খেয়াল করো উদাহরণটা, দ্য রিং মেড অফ গোল্ড। আমি বলেছি যে এই ধরনের ওয়ার্ড গুলা, যে গোল্ড, তারপর হচ্ছে উডস, তারপর হচ্ছে ওয়াটার, তারপর হচ্ছে রাইস, তারপর হচ্ছে সল্ট, সুগার, কপার, অয়েল, এই জিনিসগুলো হচ্ছে সবই ম্যাটেরিয়াল নাউন। সো ম্যাটেরিয়াল নাউন গুলা কিন্তু খুবই খুবই মানে ইজি, যদি আমরা ধরতে চাই, আমরা যদি বোঝার চেষ্টা করি, ম্যাটেরিয়াল নাউন গুলো হচ্ছে খুবই খুবই ইজি। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ম্যাটেরিয়াল নাউনে কোনো আর্টিকেল ইউজড হয় না। নো আর্টিকেল ইজ ইউজড বিফোর ম্যাটেরিয়াল নাউন, রাইট? সো নো আর্টিকেল ইজ ইউজড বিফোর। দেখো তো, মেড আপ অফ এ গোল্ড বলে নাই, কিন্তু গোল্ড বলছে, রাইট? গোল্ড বলছে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে মাঝে মাঝে যে জিনিসটা ঘটতে পারে সেটা হচ্ছে যে ম্যাটেরিয়াল নাউন কিন্তু ম্যাটার বা সাবস্টেন্স কে বোঝায়, তাই না? এই সাবস্টেন্স গুলোর ভিতরে একটা জিনিস খেয়াল করো, দ্য শিপ অথবা গোট, এদের কাছ থেকে আমরা কি পাই বাবা? এদের কাছ থেকে আমরা পাই হচ্ছে মাটন, রাইট? এই মাটনটা হচ্ছে কি তাদের কাছ থেকে আমরা পেয়ে থাকি। দ্য শিপ, দ্য গোট, তাহলে কি হবে? দ্য শিপ বা দ্য গোট হয়ে যাবে আমার অ্যাকচুয়ালি কমন নাউন। কি হয়ে যাবে আমার? কমন নাউন। কিন্তু তার এই মাটনটা হয়ে যাবে আমার কি? ম্যাটেরিয়াল নাউন। সো একটা লাইনের ভিতর যদি এরকম থাকে, দ্য চেয়ার ইজ মেড অফ উড, দ্য চেয়ার ইজ মেড অফ উড, রাইট? সো দ্য চেয়ার ইজ মেড অফ উড। আমি যদি জিজ্ঞেস করি ভাই এই চেয়ারটা কি আর উডটা কি, তাহলে তোমাকে অবশ্যই বলতে হবে ভাইয়া চেয়ারটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার কমন নাউন। কি নাউন? কমন নাউন। আর এটা যেটা দ্বারা তৈরি হচ্ছে, এই যে সাবস্টেন্সটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত ম্যাটেরিয়াল নাউন। সো এই জিনিসগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে। ট্রি, ট্রি আমরা পাইতেছি, ট্রি হচ্ছে আমাদের কমন নাউন। কি নাউন? কমন নাউন। কিন্তু ট্রি থেকে যে উড পাই সেটা হচ্ছে আমার ম্যাটেরিয়াল নাউন। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যদি আমরা ম্যাটেরিয়াল নাউনকে বোঝার চেষ্টা করি বা যদি আমরা ম্যাটেরিয়াল নাউনকে ধরতে চাই। সো এইখানে মোটামুটি অনেকেই আছে যারা ম্যাটেরিয়াল নাউনে প্রবলেম হইতো, তাদের জন্য আরেকটা জিনিস খেয়াল করব, যে আমরা বলি যে নো আর্টিকেল ইজ ইউজড বিফোর, রাইট না? এই কথাটার একটু ব্যাখ্যা মনোযোগ দিয়ে শুনে নাও। কখনো কখনো কনফিউজ করার জন্য তোমাদের এরকম আসতে পারে যে আমরা যদি বলি কোল, কোল মানে কি? কয়লা, রাইট? কোল ইজ ব্ল্যাক, তাহলে স্ক্রিনের দিকে তাকাও, এই কোলটা নিশ্চয়ই তুমি নিঃসন্দেহে বলে দিবা কি? এটা হচ্ছে আমার ম্যাটেরিয়াল নাউন। কিন্তু মাঝে মাঝে এরকম হইতে পারে যে দ্য কোল অফ সিলেট, দ্য কোল অফ সিলেট ইজ অফ গুড কোয়ালিটি। তাহলে এই যে মাঝে মাঝে কিন্তু আমাদের আর্টিকেল ইউজ হইতেও পারে। কখন ইউজ হবে? তখন যখন হচ্ছে কোন একটা নির্দিষ্ট জায়গাকে কেন্দ্র করে ওই জায়গার কোনো সাবস্টেন্স বা পদার্থকে আমরা কি করব? আমরা নিয়ে আসব বা ওই পদার্থকে আমরা তুলে ধরবো। সো এইটা কিন্তু কাইন্ডলি তোমরা মনে রাখবা, রাইট? এখন আসো সবচেয়ে মজার যে জিনিসটা, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আই নো অ্যাবস্ট্রাক্ট নাউন তোমরা ইজিলি পারো, কারণ অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে মূলত কোনো একটা ব্যক্তির বা বস্তুর দোষ, গুণ, অবস্থা অথবা কার্যের নামকে প্রকাশ করে থাকে এবং সেটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন কথা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন গুলা কি কির উপর ভিত্তি করে? অ্যাবস্ট্রাক্ট নাউন গুলা ভিত্তি করে হচ্ছে কোয়ালিটির উপর। কিসের উপর? কোয়ালিটির উপর। অ্যাবস্ট্রাক্ট নাউন গুলা ভিত্তি করে হচ্ছে অ্যাকশনের উপর। কিসের উপর? অ্যাকশনের উপর। তারপর হচ্ছে স্টেটের উপর। কিসের উপর? স্টেটের উপর। এখন তোমরা বলতে পারো ভাই এগুলা কি? কোয়ালিটি, অ্যাকশন, স্টেট, এগুলো যদি উদাহরণ দিই, দেখো বিউটি, এটা একটা কোয়ালিটি না? এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখো ব্রেভারি, সাহসিকতা, এইটা হচ্ছে এক ধরনের কোয়ালিটি, তাই না? আবার অ্যাকশন হিসেবে আমরা বলতে পারি লাফটার,
ধরো কোনো একটা মজার কথা বললাম, তোমরা হাসা শুরু করে দিলে, এই যে লাফটার এইটা, অথবা তোমরা একটু পরে বাহিরে যাবা কেউ কোনো কিছু একটা জরুরি কাজে, এই যে তোমাদের মুভমেন্ট, এটা হচ্ছে তোমাদের একটা অ্যাকশন। মানে স্টেট কি, ধরো আমাদের চাইল্ডহুড আমরা যদি স্মরণ করি, তাহলে সেই চাইল্ডহুডটা হচ্ছে এক ধরনের স্টেট, তাই না? তারপর হচ্ছে বয়হুড, ঠিক না? এগুলো হচ্ছে একটা স্টেট। সো এই জিনিসগুলো যা প্রকাশ করে এটাই হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট নাউন। সো এক্সাম্পলে যদি তুমি লাভ দাও, একটু দেখো যে কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু, ফ্রিডম ইজ আওয়ার বার্থ রাইট, রাইট? তাহলে এই যে কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু, এই কাইন্ডনেসটাই হচ্ছে এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে ফ্রিডম ইজ আওয়ার বার্থ রাইট, এইটাই হচ্ছে এক ধরনের অ্যাবস্ট্রাক্ট নাউন। তো অ্যাবস্ট্রাক্ট নাউন গুলোকে না তুমি ধরতে পারবা না। এখন কাইন্ডনেস কি তুমি ধরে রাখতে পারবা? কাইন্ডনেসকে আমি বললাম যে তোমাকে এই বড় একটা গামলা দিলাম, এই গামলার ভিতরে কাইন্ডনেস ধরে রাখো, তোমার যত প্রকার মত, তারপরে তোমার যত প্রকার মমতা বোধ, সবকিছু এটার ভিতরে ধরে রাখা সম্ভব? আমার মনে হয় না সম্ভব। আমি বললাম ফ্রিডম দিলাম তোমাকে, ধরলাম তোমাকে একটা বাড়ি সমান ফ্রিডম দিয়ে দিলাম, এখন তুমি কি ফ্রিডম ওই বাড়ির ভিতরে জমায়েত করে রাখতে পারবা? এটাও কি সম্ভব হয়? আই গেস এটা সম্ভব হয় না। সো এই যে কাইন্ডনেস, ফ্রিডম, দে আর হোয়াট? দে আর অ্যাবস্ট্রাক্ট নাউন। সো অ্যাবস্ট্রাক্ট নাউনের না একটা টিপিক্যাল বিষয় আছে, দেখো এই যে অনেস্টি, ফরগিভনেস, গুডনেস, ইলনেস, ট্রুথ, হেট্রেড, লাভ, তারপর বয়হুড, চাইল্ডহুড, এগুলো তো আছেই বলছি। এগুলা কি হয় জানো? এগুলা চেঞ্জ হয়। এখন সবচেয়ে বেশি কাজের যে জিনিসটা আসে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। একটু আগে যে শুরুর ক্ষেত্রে বললাম যে রাইট ফর্ম অফ ওয়ার্ডস ইউজ করতে হবে, তোমাকে বলে দিবে যে রাইট ফর্ম অফ ওয়ার্ডস ইউজ করো, ইউ ক্যান চেঞ্জ দ্য হোয়াট, চেঞ্জ দ্য কন্ডিশন অফ দ্যাট ওয়ার্ড। অর্থাৎ ওয়ার্ডটা ছিল মনে করো বিউটিফুল, তুমি চাইলে সেটাকে অ্যাজ ইউজুয়ালি অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে বিউটি ইউজ করতে পারো। সো এই যে জিনিসগুলা, এইটা কিভাবে হয় একটু বোঝার চেষ্টা করো। ধরো হচ্ছে অ্যাডজেক্টিভ থেকে, একটু তাকাও তোমরা, অ্যাডজেক্টিভ থেকে তো তোমরা জানো যে অ্যাডজেক্টিভ আছে একটা কাইন্ড, তাই না? এটা হচ্ছে এক ধরনের গুণ। সো এই কাইন্ড থেকে তৈরি হয় হচ্ছে কাইন্ডনেস, রাইট? তারপরে ধরো তুমি বলতেছো হি ইজ অর শি ইজ অনেস্ট, তাহলে অনেস্ট থেকে তৈরি হইতে পারে কি? অনেস্টি। তাহলে এই যে এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ থেকে আমরা পাচ্ছি। তারপর ধরো ভার্ব আছে, আমরা অনেক ভার্ব ইউজ করি না? ধরো কেউ এক জায়গায় পৌঁছাইছে, তোমাকে ফোন দিছে, তাহলে কি বলবো? হি অ্যারাইভড সেফলি দেয়ার। তো এই যে অ্যারাইভ, অ্যারাইভ কে যদি তুমি কি করো, এইরকম করো যে অ্যারাইভাল, সো এগুলাতে তুমি কি পাবা? অ্যাবস্ট্রাক্ট নাউন পেয়ে যাবা। ধরো কেউ বললাম যে আমি একটা খামার করেছি, সেইখানে আমি কি করি, সেখানে হচ্ছে মুরগি টুরগি এদেরকে বড় করি, বা আমি এখানে কিছু লালন পালন করতেছি, গ্রু করতেছে, রাইট? সো গ্রু থেকে যদি হয়ে যায় গ্রোথ, এই গ্রোথ হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত অ্যাবস্ট্রাক্ট নাউন। ইভেন ইভেন কমন নাউন থেকে, কমন নাউন থেকে কিভাবে? এই দেখো আমাদের একটা কমন নাউন আছে, আমরা সবাই জানি, যেটার নাম হচ্ছে কি? চাইল্ড, রাইট? সেই চাইল্ডকে যদি তুমি চেঞ্জ করো, সেটা হয়ে যাবে চাইল্ডহুড। কি হয়ে যাবে? চাইল্ডহুড। আরেকটা ধরো, ধরো হচ্ছে স্লেভ থাকে না, আগেরকার যুগে কি থাকতো? স্লেভ থাকতো। তো এই স্লেভকে যদি তুমি অ্যাবস্ট্রাক্ট নাউন করো, হয়ে যায় হচ্ছে স্লেভারি। ইন দ্যাট কেস স্লেভ হচ্ছে একটা কমন নাউন, মানে এখানে সব স্লেভদের বোঝানো হচ্ছে, এখানে সব স্লেভদের বোঝানো হচ্ছে, এখানে কিন্তু যদু মধু কদু অন্য কাউকে বোঝানো হচ্ছে না, সব স্লেভদের একটা সাধারণ নাম হিসেবে স্লেভ ব্যবহৃত হয়েছে। তো এই যে আমাদের নাউন ছিল, সো এই নাউনটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো এই নাউনটাকে যদি প্র্যাকটিস করতে হয়, তাহলে কিন্তু আমাদেরকে একটা কি করতে হবে? আমাদেরকে একটা সম্যক জ্ঞান রাখতে হবে, এবং এই চেঞ্জ গুলাকে খুব ভালো মতো জানতে হবে। কারণ চেঞ্জ গুলা না জানলে আমি কিন্তু কি করতে পারবো না, আমি হচ্ছে নাউনের সঠিক ব্যবহারটা কোথায় করতে পারবো না? নাউনের সঠিক ব্যবহারটা আমি যেখানে করতে পারবো না, সেটা হচ্ছে আমার পার্টিকুলার যেই গ্যাপ ফিলিং গুলা থাকবে। সো আমি এখন চলে যাবো একটু কমেন্ট বক্সে তোমাদের দেখার জন্য যে তোমরা অ্যাকচুয়ালি কি কি জানার চেষ্টা করতেছো। ওকে, দেখি। সো আমরা দেখতে পারতেছি মোটামুটি সবাই জয়েন, থ্যাংক ইউ ভেরি মাচ। কি কোশ্চেন আছে? ওকে, সো মোটামুটি আচ্ছা, ওকে ওকে, নাইস 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 নাইস, গুড। হ্যাঁ, টপিক আসলে আমাদের সিলেবাসে নাই না ভাইয়া? সিলেবাসে আছে, প্লিজ একটু খেয়াল রাখো, সিলেবাসে আছে। হ্যাঁ, সো এখন তোমরা কি রেডি? আমি কিছু তোমাদেরকে নাম দিব, ঠিক আছে? ওই নামগুলো থেকে তোমাদের বলতে হবে কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন, বা কোনটা হচ্ছে কমন নাউন, বা কোনটা হচ্ছে কালেকটিভ নাউন। সো যদি থাকো, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমি একটা ওয়ার্ড দিলাম, দেখো তো স্ক্রিনের উপর, গুডউইল। দেখি তো কে কে বলতে পারে এই ওয়ার্ডটা একটা কি ধরনের নাউন? দ্রুত করে, গুডউইল, গুডউইল কি ধরনের নাউন? কে বলতে পারবে? দেখি, গুডউইল, গুডউইল কি ধরনের নাউন?
গুডউইল কি ধরনের নাউন? রাইট, রেডি, থ্যাংক ইউ, রাইট, রেডি, হ্যাঁ, ওকে 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 ওকে। জাস্ট খেয়াল করো যে গুডউইল, সময় চলে যাচ্ছে। আচ্ছা, একজন অলরেডি অ্যান্সার দিছে, অ্যাবস্ট্রাক্ট নাউন। ভেরি গুড নওশিন, থ্যাংক ইউ ভেরি মাচ। কেন গুডউইল একটা অ্যাবস্ট্রাক্ট নাউন? কারণ একে আমরা কি আনটাচেবল, একে আমরা ধরতে পারতেছি না, ছুঁইতে পারতেছি না, রাইট? সো ছুঁইতে পারা না কারণে এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। গ্রেট গ্রেট গ্রেট। তারপরে বলো তো এখান থেকে যে লেন্থ, এইটা কি? এইটা কোন ধরনের নাউন দেখি, কে বলতে পারে? লেন্থ, লেন্থ কোন ধরনের নাউন? লেন্থ কোন ধরনের নাউন দেখি? লেন্থ হচ্ছে কি ধরনের নাউন? লেন্থ হচ্ছে কি ধরনের নাউন? এক হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, ভেরি গুড নাজিয়া আঞ্জুম। লেন্থ হচ্ছে আমাদের একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, দ্যাটস ভেরি 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 গুড। তাহলে এইটা কি হবে বলো তো? কমিটি। 15 সেকেন্ডস অ্যান্সার দিতে হবে। কমিটি এটা কি ধরনের নাউন? এই দুটো তো অ্যাবস্ট্রাক্ট বুঝে নিলাম, বাট কমিটি কি ধরনের নাউন? কে বলতে পারবে দেখি? 15 সেকেন্ডস চলে যাচ্ছে। কমিটি, ওকে, কমিটি কি ধরনের নাউন? কমিটি কি ধরনের নাউন? আমাদের অনেক ধরনের কমিটি থাকে, রাইট? হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট হইছে, ওইটা ঠিক আছে, ল্যান্ড না, সেটা লেন্থ। ওকে, কমিটি কি ধরনের নাউন? কে বলতে পারবে দেখি? কে এই জিনিসটা বুঝছে যে কমন নাউন নাকি কালেকটিভ নাউন? আমি আরো ইজি করে দিলাম যে কমিটি কি ধরনের নাউন। ইজ ইট কমন অর ইজ ইট কালেকটিভ? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সুমনা আফরিন, ধন্যবাদ তোমাকে। সুমনা আফরিন সঠিক অ্যান্সার দিছে। বিধান, তোমার আগের অ্যান্সার রাইট আছে, ভেরি গুড। আজরা আগেরটা অ্যান্সার দিছে সঠিক। নিয়াজ সঠিক করো নাই, নিয়াজ একটু ভুল করে ফেলছো। নিয়াজ, কমিটি কি কমন নাউন? আচ্ছা দেখি অ্যান্সার আর কি কি আছে। কালেকটিভ নাউন, ফাহিম, ভেরি গুড, ওকে। কমিটি হচ্ছে কালেকটিভ। নিয়াজ তোমার জন্য, খেয়াল করো, কমিটি, কমিটি যেটা দিয়ে বুঝাচ্ছি কি, যেখানে একাধিক মানুষ একত্রিত হয় বা কোনো একটা কিছুর উদ্দেশ্যে, ঠিক আছে? এখানে কিন্তু কারো সাধারণ নামকে বোঝানো হচ্ছে না, এখানে কিন্তু কোনো সাধারণ মানুষকে বোঝানো হচ্ছে না। কমিটির যারা মেম্বার থাকে তারা হচ্ছে কমন নাউন। নিয়াজ, তুমি কি বুঝতে পারতেছো? কমিটির যারা মেম্বার থাকে তারা হচ্ছে কমন নাউন, কিন্তু কমিটি হচ্ছে একটা কালেকটিভ নাউন, রাইট? কমিটি হচ্ছে একটা কালেকটিভ নাউন, ওকে। সো এইটা কি হবে বলো তো? এই যে নিচে দেখো, খেয়াল করো, এইটা কি ধরনের নাউন? ইন্ডিয়া, ইন্ডিয়া কি ধরনের নাউন বলো তো? ইন্ডিয়া কি ধরনের নাউন? দেখি দেখি দেখি, এটার জন্য 5 সেকেন্ড, খুবই ইজি। ইন্ডিয়া কি ধরনের নাউন? ভেরি গুড, ইন্ডিয়া কি ধরনের নাউন? ওকে, আমি আগে বলেছি, হ্যাঁ, ইর্তিজা রাইট অ্যান্সার, সঠিক অ্যান্সার, থ্যাংক ইউ ভেরি মাচ বোঝার জন্য। ওকে, প্রপার নাউন, মোহাম্মদ আনানুদ্দিন, থ্যাংক ইউ ভেরি মাচ। ইন্ডিয়া হচ্ছে একটা প্রপার নাউন, এন্ড প্রপার নাউনের ক্ষেত্রে আমাদের অবশ্যই ব্লক লেটার ইউজ করতে হবে। প্লিজ তোমাদের বলে দিচ্ছি, এটা কিন্তু তোমাদের পাংচুয়েশনও আসবে। সো এই ভুলটা কেউ কেউ কইরো না, কাইন্ডলি কেউ কইরো না, এটা কিন্তু করা যাবে না। ওয়াও, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন আসো, দুই টাইপের নাউন ছিল, একটা হচ্ছে কনক্রিট আর অ্যাবস্ট্রাক্ট। এখন যেটা পাবো সেটা হচ্ছে কাউন্টেবল আর আনকাউন্টেবল। এখন একটু বোঝার চেষ্টা করো, এই যে কাউন্টেবল বা আনকাউন্টেবল নাউন খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে যখন আমরা প্রোনাউন বা নাউনের সাথে ভার্বের যেই কি থাকে, যে ধরনের রুলস গুলো আমরা দেখি, সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের অনেক অনেক কি আছে, সামঞ্জস্যতা আছে। তো সবাই একটু স্ক্রিনের দিকে তাকাও। আমরা সহজ করে বলতেছি, যেসব নাউনকে গণনা করা যায় তাদেরকে কাউন্টেবল নাউন বলে। কি বলতেছি? যেসব নাউনকে গণনা করা যায় তাদেরকে আমরা বলতেছি কাউন্টেবল নাউন। দ্যাট মিনস, উদাহরণ হিসেবে বলছি, বুক, চেয়ার, টেবিল, পেন। দেখো তো, বুক, তোমার 10টা বই আছে, তোমার 5টা চেয়ার আছে, তোমার 2টা টেবিল আছে, তোমার 15টা কলম আছে। এই যে জিনিসগুলো, এগুলো কি করতে পারতেছি? আমরা কাউন্ট করতে পারতেছি। দ্যাটস ওয়াই তাদেরকে সহজেই আমরা বলে দিলাম কাউন্টেবল নাউন। কিন্তু একটু খেয়াল করো, কাউন্টেবল নাউন গুলা কিভাবে ইউজ হইতে পারে? শুধুমাত্র কি বুকস, পেন, চেয়ার এগুলাই না, একটু খেয়াল করো যে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে এ, এন, দিস, দা, এভরি, ইচ, ইদার এগুলো ডিটারমাইনার ইউজ হয়। ডিটারমাইনার হচ্ছে তোমাকে একটা সহজ কথা, যে একটা নির্দিষ্ট নাউনকে প্রকাশ করার জন্য তার সংলগ্ন বা তার সাহায্যকারী যে জিনিসটা, সেটাই হচ্ছে আমার ডিটারমাইনার। তাহলে দেখো, সিঙ্গেল কাউন্টেবল নাউন, তার মানে তুমি দোকানে গেছো, একটা শার্ট দেখছো, তুমি কি বললা? দিস শার্ট ইজ হোয়াইট এন্ড দ্যাট শার্ট ইজ ব্লু। তাহলে এই যে দিস এন্ড দ্যাট, এই যে ডিটারমাইনার ইউজ করে করলা, এটা কিন্তু কাউন্টেবল। ধরো এটা হচ্ছে দিস শার্ট ইজ ব্ল্যাক বা হোয়াইট, এটা হচ্ছে দ্যাট শার্ট ইজ ব্লু। সো এই যে চেঞ্জটা, এইটা কি হইছে, যে এইটা আমাদেরকে বোঝাচ্ছে যে এটা হচ্ছে এক ধরনের কাউন্টেবল নাউন। তারপরে দেখো, ইচ গার্ল ওয়াজ গিভেন অ্যান অ্যাপল। তাহলে প্রত্যেকটা গার্লকেই একটা করে
অ্যাপল দেওয়া হয়েছিল। সো এইখানে কিন্তু গণনা করা যাচ্ছে, এমন না যে গার্লকে আমরা কি করতে পারতেছি না, আমরা গণনা করতে পারতেছি না। সো এই জিনিসটা কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে। দেন যদি একটু যাও, দেখো কি আছে, যে প্লুরাল কাউন্টেবল নাউনের পূর্বে দা, দিজ, দোজ, অল, সাম, সেভারাল, মেনি এগুলো ব্যবহৃত হয়। তাহলে একটু বোঝার চেষ্টা করো। দেয়ার আর 4 বুকস ইন দা ব্যাগ। তাহলে এই যে 4 বুকস, এটা কি একটা প্লুরাল জিনিস না? চারটা জিনিস, একটা প্লুরাল হয়ে গেছে। সো তার আগে কি ইউজ হয়েছে? দেয়ার ইউজ হয়েছে। অল ম্যান মাস্ট ডাই, তাহলে এই যে ম্যানটা দেখো, এই ম্যানটা হচ্ছে কি আমার প্লুরাল। সো এইখানে আমাদের কি হয়েছে, এই অল থাকার কারণে আমরা বুঝতে পারতেছি এই ডিটারমিনার গুলার ক্ষেত্রে এই প্লুরাল কাউন্টেবল নাউন গুলার ইউজ গুলা এইভাবে হয়। তাহলে কাউন্টেবল নাউনের যে ব্যাপারটা হচ্ছে, কাউন্টেবল নাউন গুলা মূলত তোমাদেরকে বুঝতে হবে যে কমন নাউন আর কিছু কালেকটিভ নাউন, তারা হচ্ছে কাউন্টেবল নাউন। বেশিরভাগ ক্ষেত্রেই কমন নাউন এবং কিছু কালেকটিভ নাউন, আমি লিখে দেই যদি, যে কমন নাউন প্লাস হচ্ছে কিছু কালেকটিভ নাউন, এরাই হচ্ছে মূলত আমাদের কাউন্টেবল নাউন। তাহলে আমরা কিন্তু মোটামুটি আরো একটা ক্লু পেয়ে গেলাম যে কিভাবে কাউন্টেবল নাউন গুলাকে খুঁজে নিতে পারি, যে কিছু কমন নাউন প্লাস কিছু কালেকটিভ নাউন। কারণ আমি আগেই বলছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে এদের খুবই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। একটু খেয়াল করো, এই যে ইচ গার্ল ওয়াজ গিভেন, এখানে তোমরা অনেকে জিজ্ঞেস করো ভাই যে ইচ এর পরে যদি কি থাকে, সিঙ্গুলার, সিঙ্গুলার নাউন থাকে, এখানে গার্লস ছিল না, কিসে গার্ল আছে। সো এইটার পরে কিন্তু তুমি প্রেজেন্টে বসাইলে ইজ হবে, পাস্টে বসাইলে ওয়াজ হবে, কিন্তু এইটার সাথে কিন্তু তুমি কোনো প্রকার ওয়ার অথবা আর বসাইতে পারবা না। সো সব দিক দিয়েই কিন্তু এই জিনিসগুলো কাজে লাগে। সো বি ভেরি ভেরি কেয়ারফুল অফ দ্যাট। তাহলে কমন নাউন আর কিছু কালেকটিভ নাউনই আমরা কাউন্টেবল নাউন হিসেবে পেয়ে থাকি। এখন আসো হচ্ছে আনকাউন্টেবল নাউন। এখন মজার ব্যাপার হচ্ছে আনকাউন্টেবল নাউনটা এরকম যে তাদেরকে গণনা করা যায় না, কিন্তু ওজন দিয়ে পরিমাপ করা যেতে পারে। এটা জাস্ট একটা সংজ্ঞার খাতিরে তারা বলছে। আরো বেশ কিছু ব্যাপার আছে কাউন্টেবল আনকাউন্টেবলের ভিতরে, তবে এটা হচ্ছে একটা সংজ্ঞার খাতিরে, যে কিছুকে গণনা করা যাচ্ছে না বাট এদেরকে ওজন দিয়ে পরিমাপ করা যাচ্ছে। এটা খুব ভালো করে বুঝতে হবে। তাহলে আনকাউন্টেবল নাউনগুলোর উদাহরণ দেখো তো কি কি আছে। রাইস, সুগার, অনেস্টি। দেখেই বুঝতে পারতেছো যে রাইস, সুগার, অনেস্টি এগুলা কিন্তু একটাও আমাদের কি কালেকটিভ বা কমন নাউনের ভিতরে পড়তেছে না। অনেস্টি এসে পড়তেছে হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে। তাইলে এই যে জিনিসগুলা আনকাউন্টেবল নাউন, ওই যে আমার দুইটা বলে দিছি, এইটা ছাড়া বাকি সবগুলার ক্ষেত্রে আনকাউন্টেবল নাউনই ব্যবহার করা হয়ে থাকে। তাহলে বুঝতেই পারতেছো যে ম্যাটেরিয়াল, প্রপার, এই সবগুলার ক্ষেত্রে এবং অ্যাবস্ট্রাক্ট এগুলার ক্ষেত্রে কি ইউজ হয়, এগুলার ক্ষেত্রে ইউজ হয় হচ্ছে এই আনকাউন্টেবল নাউন। এখন তোমরা বলতে পারো স্যার তাহলে আরো কিছু ব্যাপার বুঝান আনকাউন্টেবল আর কাউন্টেবলের ভিতরে। তাহলে আমি যদি একটা ওয়ার্ড ইউজ করি অ্যাকোমোডেশন, তোমরা কি এই ওয়ার্ডটার সাথে পরিচিত? অ্যাকোমোডেশন। সো এই ওয়ার্ডটা যে অ্যাকোমোডেশন, এই অ্যাকোমোডেশন ওয়ার্ডটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? বুঝার চেষ্টা করো একটু প্লিজ। এই যে অ্যাকোমোডেশন, এটা মানে কি, তোমরা যখন বড় হবা, হোস্টেলে থাকবা বন্ধুরা একসাথে, তখন তোমরা এই যে বলবা কি কথা কথা অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশন নিয়ে ঝামেলা আছে কেন? কারণ হচ্ছে জায়গা পাইতেছি না, ব্যাচেলর ভাড়া দিচ্ছে না, এই সেই অনেক কিছু হয়, তাই না? সো এই যে অ্যাকোমোডেশন, এটা কি গোনা যায় ভাইয়া? এটাকে ফিল করতে পারতেছি বা এটাকে ওয়ার্ড দিয়ে প্রকাশ করতেছি, এরকম গোনা যাচ্ছে না। সো এইটা আলটিমেটলি একটা কি নাউন? আনকাউন্টেবল নাউন। কিন্তু এখন কথা হচ্ছে এর কাউন্টার একটা কথা আছে, কাউন্টার হচ্ছে এই অ্যাকোমোডেশন কোথায় থাকে? অ্যাকোমোডেশন হয় কি একটা হাউস খুঁজি, একটা ফ্ল্যাট খুঁজি, কি খুঁজি? ফ্ল্যাট খুঁজি। তাহলে এই যে হাউস, এই ফ্ল্যাট, এগুলা কি গণনা করা যায় না? এদের কি আমরা গণনা করতে পারি না? অবশ্যই পারি। সো দে আর কাউন্টেবল। প্লিজ একটু মনে রাখো এবং বোঝার চেষ্টা করো যে কিভাবে আনকাউন্টেবল আর কাউন্টেবল কে এইভাবে চেঞ্জ করা যায়। তাহলে এখন বোঝার চেষ্টা করো, আমি যদি বলি ব্রেড, ধরো তোমার মা তোমাকে বলছে যে কি বললো, জিশান, জিশান তুমি বাহিরে যাওয়ার সময় আমার কাছ থেকে টাকা নিয়ে যাও, তুমি আসার সময় একটা রুটি নিয়ে আসো। তখন সে কি বলবো? আমরা ব্রেডই বলি, রাইট, রুটির জায়গায়। সো এই যে ব্রেড, এই ব্রেডটা যখন আমরা বলি, এই ব্রেডটা কিন্তু একটা আনকাউন্টেবল নাউন। ব্রেডকে কিন্তু তুমি যতই বলো না কেন, এটা কিন্তু তখনও তুমি স্লাইস হিসেবে ধরতেছো না। সো তুমি বলতে পারো ভাই এটা কেমনে আনকাউন্টেবল নাউন, ব্রেড তো ধরাই যায়। কেমনে? যে ব্রেড এই যে রুটি চাক চাক করে কাটা থাকে, না ভাইয়া এইভাবে চিন্তা করলে হবে না। চিন্তাটা করতে হবে, বুঝতে হবে যে ব্রেড একটা নির্দিষ্ট ওয়ার্ড হিসেবে এই নাউনটা কে আসলে গণনা করা সম্ভব কিনা। না, সম্ভব না। দ্যাটস ওয়াই এটা হয়ে যাবে আমার আনকাউন্টেবল নাউন। কিন্তু লোফ, এ লোফ অফ, এ স্লাইস অফ, যদি এই কথাটা বলি, এ লোফ অফ, এ স্লাইস অফ, তাইলে কিন্তু বাবা তখন এটা কি হয়ে যাবে? স্লাইস গণনা করতে পারতেছি, লোফ গণনা করতে পারতেছি, এটা তখন নাম হয়ে যাবে কাউন্টেবল। কাইন্ডলি একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে? কাউন্টেবল।
তাহলে এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে যে কোনটা কাউন্টেবল আর কোনটা হচ্ছে আনকাউন্টেবল। ঠিক আছে, এখন আসো যে আনকাউন্টেবল নাউনের পূর্বে সাধারণত যখন এই দি বা দিস, দ্যাট, লিটল, ভেরি লিটল, লেস, মাচ এগুলো ব্যবহৃত হয়। মূলত বেশিরভাগ ক্ষেত্রে এই লিটল, ভেরি লিটল, মাচ, এনি, সাম এগুলো ব্যবহৃত হয়। সো তুমি যদি একটু ধরতে পারো যে ও আচ্ছা তুমি ধরো প্যাসেজ পড়তেছো, তোমার পরীক্ষায় আসছে, তাহলে কিন্তু তুমি ইজিলি বুঝতে পারবে যে কোন জায়গায় কোন নাউনটাকে আমরা ইউজ করতে পারি। সেটা উইদাউট ক্লুস এর জন্য আরো বেশি 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 গুরুত্বপূর্ণ, কারণ তার সাথে সাথে তোমার ভোকাবুলারিটাও জরুরি হয়। ভোকাবুলারিটার ব্যাকগ্রাউন্ডটা তোমাকে ভালো থাকতে হয়। দ্যাটস ওয়াই এই কাউন্টেবল আনকাউন্টেবল নাউনের ব্যবহারটাও তোমাকে জানতে হবে, তাহলে তুমি সহজেই ইউজ করতে পারবা ভোকাবুলারি সেই তোমার কি করে সেই ব্যাকআপটাকে কাজে লাগে। তাহলে কখনো কখনো ডিটারমিনার ছাড়াও কিন্তু ব্যবহৃত হতে পারে। যেমন দেখো, আই হ্যাভ লিটল রাইস। এখন তুমি বলতে পারো ভাই রাইস আমি গুনে দিতে পারবো, আপনার সাথে আমি বেট লাগলাম যে আমি ভাত নিলাম, ভাতটা কি করবো এখন আমি গুনবো। কিন্তু আমিও তোমার সাথে বেট লাগি, যতই তুমি গুনো না কেন একটা পর্যায়ে তুমি অবশ্যই কি হয়ে যাবা যে আসলে এটা কোনো অ্যাকচুয়াল মেথড না, আমরা তো ম্যাথমেটিক্স করতে নামি না, রাইট? আমরা তো করতেছি অ্যাকচুয়ালি এটার অবস্থাটা। সো আই হ্যাভ লিটল রাইস, দ্যাট কেস এটা হয়ে যায় হচ্ছে আনকাউন্টেবল নাউন, যদিও ভাতের দানা দানা তুমি গুনতে পারো। ঠিক আছে, গিভ মি সাম মানি। এখন তুমি বলবো ভাই এটা কেমন কথা বললেন যে মানি, আমি তো হাতের তুড়িতে গুনতেছি, আমার কাছে 1000 টাকা আছে, 1,00,000 টাকা আছে, 1 কোটি টাকা আছে, তাহলে এই মানিটা আমি গুনতেই পারি, রাইট? হ্যাঁ তুমি সঠিক, তুমি মানি গুনতে পারো। কিন্তু মানিকে যখন তুমি আলাদা করে বলবা যে 10 টাকা নোট তোমার কাছে আছে, তখন তুমি এটাকে কাউন্টেবল হিসেবে ধরতে পারবা। কিন্তু গিভ মি সাম মানি এটা কোনোদিনই কি হবে না, এটা কোনোদিনই কাউন্টেবল হবে না, এটা অলওয়েজ আনকাউন্টেবল নাউন। কারণ এখানে কি করছে এই ডিটারমিনার দিয়ে এটা বুঝছে আমাকে কিছু পয়সা দাও, কিন্তু আমি কিন্তু বলি নাই 10 টাকা দাও, 5 টাকা দাও, 100 টাকা দাও, এরকম কিছু না। দেন ওয়াটার, ওয়াটারের ক্ষেত্রে তো বলার কিছুই লাগে না, ওয়াটারকে তো গোনা কোনোভাবেই সম্ভব না। সো এই ক্ষেত্রে ওয়াটারও অবশ্যই একটা আনকাউন্টেবল নাউন। সো এই যে আমার কাউন্টেবল আনকাউন্টেবল নাউন এগুলা যদি আমরা বুঝে থাকি, তাহলে আমাকে তোমরা উত্তর দাও এগ্রিমেন্ট, এগ্রিমেন্ট ওয়ার্ডটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? আমি একটু কমেন্ট বক্স চেক করব, এগ্রিমেন্ট ওয়ার্ডটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? তোমরা কাইন্ডলি অ্যান্সার দাও, আমি একটু দেখি যে তোমরা কি অ্যান্সার দিচ্ছ। এগ্রিমেন্ট ওয়ার্ডটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? তাড়াতাড়ি করো, আর 5 সেকেন্ডের ভিতরে আমি অ্যান্সার চাবো যে এগ্রিমেন্ট মানে কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। দেখি কে কি বলে। একজন বলতেছে আনকাউন্টেবল, ওকে রাইট, তারপরে আনকাউন্টেবল, তারপরে বলতেছে আনকাউন্টেবল। আচ্ছা যারাই বলতেছো তানিয়া, আনানুদ্দিন, লাইলা আরজু, সায়া সুখু, তোমরা যে বলতেছো আনকাউন্টেবল, এখন আমি যদি বলি এগ্রিমেন্ট কাউন্টেবল, কেন অ্যাকচুয়ালি এগ্রিমেন্ট ওয়ার্ডটা ইউজ করলাম এখন তোমাদেরকে বলি। এগ্রিমেন্ট ক্যান বি বোথ কাউন্টেবল আবার আনকাউন্টেবল। মজার না যে এগ্রিমেন্ট জিনিসটা কখনো কখনো আনকাউন্টেবল আবার কখনো কখনো হচ্ছে কি কাউন্টেবল। এগ্রিমেন্ট যখন বুঝাবে এ কন্ট্রাক্ট, অর্থাৎ এগ্রিমেন্টের যে ওয়ার্ডের যে মিনিংটা যদি বুঝায় একটা কন্ট্রাক্টকে, তখন হচ্ছে সেটা আনকাউন্টেবল। কিন্তু যদি এগ্রিমেন্টটা এমন হয় যে একটা অ্যাপ্রুভাল, অথবা এমন হইতে পারে যে তুমি কোনো কিছু করতে চাচ্ছ এরকম জিনিস, যে আমাকে এটার জন্য দেন, তাহলে একটা নির্দিষ্ট জিনিস না, এই একটা খাতে আমি এই কাজটা করতে চাচ্ছি, বা আমি কি করতে চাচ্ছি, আমি রোহিঙ্গাদের আমি সামাজিকতা বা আচরণ শেখাবো যেন তারা চুরি টুরি এই ধরনের কাজ না করে, বা তারা হিংস্র না হয়। তাহলে এই যে একটা চুক্তি তুমি চাচ্ছ, বেসিকলি এই স্পেসিফিক জিনিসটা হয়ে যায় তখন কাউন্টেবল। তাহলে একটা অ্যাপ্রুভালকে যদি তুমি বুঝাইতে চাও মিনিং হিসেবে, তখন সেটা হয়ে যায় হচ্ছে কি হ্যাঁ কাউন্টেবল। তো এই যে জিনিসগুলা এটা একটু বুঝতে হয়। এরকম অনেকগুলা ওয়ার্ড আছে, যেমন হচ্ছে ফায়ার। তাহলে ভাইয়ারা আমি যদি তোমাদের জিজ্ঞেস করি ফায়ার, ফায়ারটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? দেখি কমেন্ট বক্সে কারা কারা কি বলে। ফায়ারটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? ফায়ারটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? ওকে ওকে, মানজারুল বলতেছে হাউ। মানজারুল লুক এট দা স্লাইড, হোয়াট আই হ্যাভ সেইড দ্যাট, যে তোমরা যখন এগ্রিমেন্টটাকে একটা কন্ট্রাক্ট হিসেবে নিবা, সিঙ্গেল কন্ট্রাক্ট হোক, সেইখানে সেটা আনকাউন্টেবল হিসেবে ইউজ হবে। কিন্তু তুমি যদি এটাকে একটা অ্যাপ্রুভাল বা স্টেট অফ শেয়ারিং ইউজ করো, সেটা হয়ে যাবে কি অ্যাকচুয়ালি আমার আনকাউন্টেবল। সো এই ক্ষেত্রে আমাকে একটু খেয়াল রাখতে হবে যে কিভাবে এগ্রিমেন্টটা কাউন্টেবল আর আনকাউন্টেবল হয়ে থাকে। সো ফায়ার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। নেট প্রবলেম, আই ডোন্ট নো মিনহাজ, নেটের কি সমস্যা হচ্ছে? আই মিন বেশি প্রবলেম হচ্ছে? নেট বোঝা যাচ্ছে? কাইন্ডলি হ্যাঁ একটু। ভাইয়া, আগে প্রবলেম ছিল, এখন তো সাউন্ড ভিডিও সবকিছুই ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সবাই বলতেছে যে ভাইয়া
ফায়ার হচ্ছে কাউন্টেবল। ওকে, সো ফায়ার যে কাউন্টেবল এটা একটু বোঝার চেষ্টা করো। ফায়ারটা যখন একটা ইভেন্ট হয়, ফায়ার মনে করো এখানে ফায়ারিং হবে, সেটা হচ্ছে কি কাউন্টেবল, সেটা হচ্ছে কি কাউন্টেবল, রাইট? সো ফায়ারটা যখন একটা ইভেন্ট হয় সেটা হচ্ছে আমার কাউন্টেবল, রাইট? সো কাউন্টেবল হবে ফায়ার যখন একটা ইভেন্ট হবে, কিন্তু ফায়ারিং ফায়ারিং যে ইভেন্টটা সেটা হচ্ছে আমার কাউন্টেবল। কিন্তু আনকাউন্টেবল কি হয়ে যাবে যখন আমরা বলবো আগুনের লেলিহান শিখা, দেখো তো আঁকছি এইভাবে মোমবাতি আঁকেন না আমরা, এই যে আগুনের যে শিখা এটা হচ্ছে আমার আনকাউন্টেবল, এটা কি হয়ে যাবে তখন আনকাউন্টেবল। ফায়ারটা যখন এখানে ফ্লেম হিসেবে বুঝাবে তখন সেটা হয়ে যাবে আমার আনকাউন্টেবল। তাহলে এই যে ব্যাপারগুলা এটাকে একটু খেয়াল রাখতে হবে আমাদেরকে, এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে যে কোনটা কাউন্টেবল আর কোনটা আনকাউন্টেবল। আমার মনে হয় যে মিনহাজ একজন ছিল, তুমি কি বুঝতে পারছো কিনা জানি না, তোমাকে আবারও বলে দিই যে এই পার্টিকুলার ওয়ার্ডগুলা যেমন ফায়ার, এগ্রিমেন্ট, তারপর অনার, তোমাকে আরেকটু সহজ করে দিই মিনহাজ, এই যে অনার, তোমরা যারা আছো একটু শুনো, অনারটাকে কি করো তোমরা? অনেকে অনার করো না, মানে আমরা শ্রদ্ধা করি না। তো অনারটাকে তুমি যদি একটা অ্যাওয়ার্ড দিয়ে দাও তাহলে এটা কি গোনা যায় না ভাইয়া? যেমন মেরিল প্রথম আলো পুরস্কার বাংলাদেশে বহু বছর ধরে হয়, তাহলে এইখানে কি হয়, এটা একটা অ্যাওয়ার্ড শো, রাইট? এই অ্যাওয়ার্ড শোতে একটা অ্যাওয়ার্ড যদি আমি দেই তাহলে সেটা হচ্ছে কি আমার কাউন্টেবল নাউন, এটা হচ্ছে আমার কাউন্টেবল নাউন। আর যখন অ্যাওয়ার্ড শোরে আমরা কি করবো, একটা অনার দিব, কি দিব আমরা? অনার করব, অর্থাৎ আমরা কাউকে রেসপেক্ট দিব। তো রেসপেক্ট তো ধরা যায় না। এই আমি মনে করো যে বললাম মিনহাজ আমি তোমাকে 10টা রেসপেক্ট দিলাম, মিনহাজ আমি তোমার 20টা রেসপেক্ট দিলাম, এটা কি হইতে পারে? আমার মনে হয় না। সো রেসপেক্টটা হয়ে যায় হচ্ছে আনকাউন্টেবল। সো এখন তোমাদের কাছে বেসিক একটা প্রশ্ন এটা এসে পড়ছে আমি জানি, সেটা হচ্ছে যে ভাই কিভাবে আমরা এই অনারটাকে ইউজ করব। দেখো তুমি যখন রাইট ফর্ম অফ ওয়ার্ডটা ইউজ করবা তখন তুমি বুঝে ফেলবা যে আসলে মানে ওই অর্থের সামঞ্জস্য রেখে কোথায় অনার হবে বা কোথায় ফায়ার হবে, কোথায় এগ্রিমেন্ট হবে। তো সেই ক্ষেত্রে তেমন কোনো প্রবলেম হওয়ার কথা না। যেটা প্রবলেম হওয়ার কথা সেটা বলে দিলাম, সেটা হচ্ছে যে তোমার যখন সেন্সে মিনিং হিসেবে আসবে, অর্থাৎ তুমি কি ভাবতেছো, ঘটনাটা কি, তখন তোমাকে চিনতে হবে, বুঝতে হবে, এবং এটা সারা জীবনের জিনিস। একটা ল্যাঙ্গুয়েজকে শিখতে হলে এই ধরনের ব্যাপারগুলো জানতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমার মনে হয় নাউন নিয়ে আর কারো কোনো ঝামেলা আছে কিনা আমি একটু কমেন্টে দেখবো দ্রুত, যে নাউন নিয়ে কার কি ঝামেলা আছে, কার কি বুঝতে পারতেছো। ওকে ওকে, দেখি আর কে মাই গ্রামার ইজ উইক, রামিসা আমরা একটু ট্রাই করি গ্রামারটা উইক কিনা, উইক থাকলে আমরা একটু ট্রাই করি গ্রামারটাকে ভালো করা, রাইট? তারপরে কে আছে? আর আর কেউ আর কারো কোনো ঝামেলা নাও নিয়ে কারো ঝামেলা থাকলে এখনই বলো, আমরা ট্রাই করি ক্লিয়ার করতে। ওকে ভেরি গুড, নো ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। মানজারুল, সরি মিনহাজ না, ওর নাম ছিল মানজারুল। ওকে মানজারুল, থ্যাংক ইউ ভেরি মাচ। ফাহমিদা, থ্যাংক ইউ ভেরি মাচ। দীপি আক্তার, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে বুঝতে পারলে থ্যাংক ইউ। বিধান দত্ত, ধন্যবাদ ভাইয়া, তোমার অ্যান্সার সঠিক ছিল যখন তুমি অ্যান্সারগুলো দিছো। এখন আসো প্রোনাউন। এখন সবার আগে অ্যান্সার দিতে হবে আমাকে, বেশি সময় দিব না, 5 সেকেন্ডস। আই, আই কি প্রোনাউন নাকি নাউন? দেখি কে বলতে পারে, কে বলতে পারে, তাহলে কিন্তু অবশ্যই আমরা কি দিব, তার জন্য কেয়া কসমেটিক্স এর পক্ষ থেকে আমরা অবশ্যই কিছু না কিছু একটা দিব। বলো আই কি, আই কি, বলো তাড়াতাড়ি বলো, আই কি নাউন নাকি প্রোনাউন? সময় শেষ, কেউ অ্যান্সার দিতে পারলো না। না, আই কি নাউন নাকি প্রোনাউন? আর একটু সময় বাড়িয়ে দিলাম 5 সেকেন্ডস এর জন্য। আই নাউন, আচ্ছা তানিয়া রিপা বলছে আই নাউন, থ্যাংক ইউ ভেরি মাচ। তারপর কে বলছে? তানভীর বলছে আই হচ্ছে প্রোনাউন, ওকে গুড গুড। আচ্ছা হ্যাঁ প্রিন্স, থ্যাংক ইউ, ক্লিয়ার। হ্যাঁ শামিমা বলতেছে প্রোনাউন, আনজাদুল বলতেছে প্রোনাউন, লাইলা আরজু বলতেছে প্রোনাউন, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা সবাই সবাই একদম সেঠায়া সঠিক উত্তর দিছো, ঠিক আছে ফাহমিদা, ওসনা সবাই। তাহলে আই কিন্তু হচ্ছে মূলত একটা প্রোনাউন, যদিও এটা একটা ফার্স্ট পারসন, রাইট? ফার্স্ট পারসন, এবং এটাকে আমরা খুব ইউজ করে থাকি। আইটা হচ্ছে বেসিক্যালি একটা প্রোনাউন, সো এই ভুলটা কেউ কোনোদিন করবে না। সো প্রোনাউনটা ভালো মতো শিখতে হবে। এখন তোমরা অনেকে প্রশ্ন করছো, আমি কমেন্ট বক্সে দেখতে পারলাম যে ভাইয়া এটা তো আমাদের সিলেবাসে নাই, কেন দেখাচ্ছেন, কি আসল বিষয়, কি ঝামেলা? তোমাদেরকে একটা জিনিস খেয়াল করে বলে দিই, তোমাদের সিলেবাসে নাই কিনা সেটা যখন আমরা প্র্যাকটিস করব তখন স্পষ্ট বুঝতে পারবা। তবে একটা টুইস্ট আছে, টুইস্টটা হচ্ছে তোমাদের এইচএসসি সিলেবাসে একটা জিনিস আছে, প্রোনাউন রেফারেন্সিং, প্রোনাউন রেফারেন্সিং। সো এইটাকে যদি তোমাদের পারতে হয় বা প্রোনাউন রেফারেন্স যেটা ইউজ করো, তাহলে তোমাদের প্রোনাউন সম্বন্ধে ধারণা থাকতে হবে। তাহলে সবাই স্ক্রিনের দিকে তাকাও এবং প্রোনাউনটা বোঝার জন্য রেডি হয়ে যাও। যে ওয়ার্ড কোনো নাউনের পরিবর্তে বসে তাকে প্রোনাউন বলে, নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে প্রোনাউন বলে, নাউনকে সাবস্টিটিউট করতে যা বসে তাই হচ্ছে প্রোনাউন। তাহলে দেখো একটা উদাহরণ, আসিফ ইজ এ গুড স্টুডেন্ট। এখন আমি যদি দ্বিতীয়বার আবার বলতাম আসিফ is in class 5, আসিফ goes to school every day, তোমরাই বলো এখানে কি শুনতে কি ভালো লাগতো? আমার মনে হয় না, কারণ
বারবার একটা নাম ইউজ করার থেকে আমরা যেটা করতে পারতাম, আসিফের জায়গায় হি বলতে পারি। এই যে এখানে অলরেডি আসিফের জায়গায় হি লিখে দিছি। তাহলে এই যে আসিফকে কোনো একটা জিনিস সাবস্টিটিউট করলো তার কি জেন্ডার হিসেবে, তার পার্সন হিসেবে, নাম্বার হিসেবে, সেই জিনিসটাই হচ্ছে আমার প্রোনাউন। তো প্রোনাউন কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। প্রোনাউনের সাথে জেন্ডার জড়িত আছে, প্রোনাউনের সাথে আমাদের নাম্বার যেটা সিঙ্গুলার প্লুরাল এটাও জড়িত আছে, প্রোনাউনের সাথে কিন্তু আমাদের আলটিমেটলি এই সবগুলা থিং একত্র করে, স্পেশালি পার্সন তো আছেই। সো সেই জিনিসগুলাকেই আছে, কারণ পার্সনটাই হচ্ছে তোমার এই প্রোনাউনের এই বেস থেকে আসছে। সো খেয়াল করো ক্লাসিফিকেশনস অফ প্রোনাউন। প্রোনাউনকে 8টা ভাগে ভাগ করা হয়েছে, তোমরা ছোটবেলা থেকেই পড়ে আসছো। পার্সোনাল, ইন্ট্রোগেটিভ, ডিস্ট্রিবিউটিভ, ডেমনস্ট্রেটিভ, রিলেটিভ, রেসিপ্রোকাল, রিফ্লেক্সিভ অথবা এমফেটিক যেটাকে বলি আমরা, এছাড়া আছে ইনডিফিনিট। সেই প্রত্যেকটা নামের সাথে অনেকেই জড়িত, আমরা পরিচিত, কিন্তু একটা নাম খুব ভালো মতো জানি, সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, তাই না? রিলেটিভ প্রোনাউনের ব্যবহার আমরা কোথায় করছি? আমরা রাইট ফর্ম অফ ভার্বসে করছি। আমাদের যখন সিলেবাসে আমাদের কি ছিল, ন্যারেশন ছিল, তখন আমরা রিলেটিভ প্রোনাউন অনেক ইউজ করছি। সো এখন আমরা সব ধরনের প্রোনাউন গুলো জানার চেষ্টা করব। দেখো পার্সোনাল প্রোনাউন, এই পার্সোনাল প্রোনাউনটাই হচ্ছে একটু আগে যেটা বললাম, অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে কোনো প্রোনাউন যদি ব্যবহৃত হয় তাকেই পার্সোনাল প্রোনাউন বলে। অর্থাৎ তোমার আমার নামের পরিবর্তে যেটা ব্যবহৃত হবে তাকে আমরা বলবো পার্সোনাল প্রোনাউন। অর্থাৎ যদু মধু কদু নাম দেওয়া আছে শুধু, কিন্তু সেই ক্ষেত্রে যদি তুমি সেই নামকে চেঞ্জ করতে যাও, শুধু চেঞ্জ করে দাও, তার প্রোনাউনকে দেখতেও সুন্দর লাগবে, শুনতেও সুন্দর লাগবে। তাহলে দেখো দুইটা ফর্মই এখানে আছে, কামাল ইজ এ গুড বয়, আই লাইক হিম। এই দুইটা ফর্মই কিন্তু পার্সোনাল প্রোনাউনের ফর্ম। একটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম আর একটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। সো বি ভেরি ভেরি কেয়ারফুল। অক্সিজেন ইজ ইম্পর্টেন্ট ফর লাইফ, ইট ইজ, অক্সিজেনকে মূলত রিলেট করতেছে এখানে, অক্সিজেনকে রিলেট করতেছে ইট দিয়া, কারণ এটা একটা বস্তুগত জিনিস। সো এটা একটা পার্সোনাল প্রোনাউন। সো এইখানে একটা জিনিস দেখো, পার্সোনাল প্রোনাউন 3 প্রকার। এই যে তোমরা পার্সন পার্সন পড়ো, মূলত এই পার্সনের উৎপত্তি হচ্ছে সেই পার্সোনাল প্রোনাউন থেকে। তো এটা যারা জানতা তাদের জন্য তো ভালোই, তোমরা জানো, আর যারা জানতা না তারা জেনে নাও, যেন তুমি তোমার অনুজদেরকে জানাইতে পারো যে মূলত পার্সোনাল প্রোনাউন থেকে যে জিনিসটা পাই সেটা হচ্ছে আমার পার্সন। তাহলে দেখতে পারো যে পার্সোনাল প্রোনাউনের অফ ফার্স্ট পার্সন, অফ সেকেন্ড পার্সন, অফ থার্ড পার্সন। যদি একটু স্ক্রিনের দিকে তাকাও, তোমাদের মোবাইল ল্যাপটপ যেটাতেই আসো সেখানে তোমরা দেখতে পারবা যে আই, উই, মাই, মি, আওয়ার্স, এগুলো হচ্ছে ফার্স্ট পার্সনের পার্সোনাল প্রোনাউন। তারপর হচ্ছে ইউ, ইয়োর্স, দে, থাইন, দি, এগুলো হচ্ছে কি সেকেন্ড পার্সনের পার্সোনাল প্রোনাউন। দেন থার্ড পার্সনের হচ্ছে কারা? হি, শি, দ্যাম, দে। খালি এটা মনে রাখবা, হি, শি, রহিম, করিম সবকিছুই বুঝায় সিঙ্গুলার, কিন্তু যদি হয় দ্যাম অথবা দে, এগুলো হয়ে যায় কি প্লুরাল। তাহলে কোনো জায়গায় কিন্তু এরা আমাদেরকে ছাড়তেছে না, না সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে, না ট্যাগ কোশ্চেন থেকে, সব জায়গায় এরা আমাদের আশেপাশেই আছে। সো একটু খেয়াল রাখো, আমরা কয়দিন আগে হালকা করে ভয়েস চেঞ্জ শিখেছিলাম। সো সেই ভয়েস চেঞ্জ থেকে কিভাবে 3টা ফর্মে আমরা পাবো, যে আমরা কেস সম্বন্ধে যদি জানি, যে কারক আমরা বলি বাংলায়, সেই ক্ষেত্রে একটা হচ্ছে নমিনেটিভ, একটা হচ্ছে অবজেক্টিভ, আর একটা হচ্ছে কি, একটা হচ্ছে প্যাসিভ। তাহলে এই নমিনেটিভ, অবজেক্টিভ, প্যাসিভ কিভাবে থাকে? সিঙ্গুলারের ক্ষেত্রে আই, মি, মাই, তাহলে মাই অথবা মাইন হচ্ছে প্যাসিভ। তাহলে প্যাসিভ ভয়েস যখন আমরা করব তখন কিন্তু আমাদেরকে এগুলা খেয়াল রাখতে হবে। ঠিক তেমনি সেকেন্ড পার্সনের ক্ষেত্রে দেখো ইউ, ইউ হয় এবং কি হইতে পারে ইয়োর বা ইয়োর্স, এগুলো হচ্ছে প্যাসিভ ভয়েসের সময় কাজে লাগে। দেন দেখো কি আছে, তারপর হচ্ছে থার্ড পার্সন হিসেবে হি, শি আছে। হি, শি এর ক্ষেত্রে কি দেখবা, এই যে আমরা যখন অবজেক্টিভ করব তখন হি এর ক্ষেত্রে হিম হবে, শি এর ক্ষেত্রে হার হবে, দে এর ক্ষেত্রে দেম হবে, এবং যখন তুমি প্যাসিভ হিসেবে ইউজ করবা তখন হচ্ছে হিজ, হার, ইটস, দেয়ার, দেয়ার্স। তাহলে এই জিনিসগুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে, যদি খেয়াল রাখতে পারো পেরে যাবা। এখন আসে ইন্টারোগেটিভ প্রোনাউন। এখন কথা হচ্ছে ভাইয়া ইন্টারোগেটিভ প্রোনাউনটা কি, একটু খেয়াল করো। ইন্টারোগেটিভ প্রোনাউনটাকে যদি আমরা খেয়াল করতে যাই তাহলে একটু খেয়াল রাখতে হবে যে ইন্টারোগেটিভ প্রোনাউনটা আমাদের সাথে খুবই জড়িত, কারণ আমরা অনেকেই প্রশ্ন করতে চাই, প্রশ্ন করি। সো করার সময় আমাদেরকে যেই জিনিসটা ইউজ করতে হয়, এই যে হু ইউজ করতে হয়, WH কোশ্চেন, রাইট? এই WH যে কোশ্চেনগুলো আমরা ইউজ করি এই সবগুলাই হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন। প্লিজ মনে রাখবা এগুলো সবগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। এবং কেন ইন্টারোগেটিভ প্রোনাউন? অ্যাজ এ সাবজেক্ট তারা যখন সিঙ্গুলার নাম্বার থাকে তখন এরকম হয়ে যায় হু ইজ হি এবং হু আর দে। কেন ইন্টারোগেটিভ প্রোনাউন? এই হু এর পরিবর্তে তুমি অবশ্যই হিম, হিজ, হি, শি এগুলাকে বুঝাবা, রাইট? সো এরা কি, এরা কি প্রোনাউন না? সো এদেরকে যখন প্রশ্ন করা হইতেছে তখন চেঞ্জ হয়ে এরা হু হয়ে যাচ্ছে, যদি কোনো সাবজেক্ট হিসেবে তুমি বুঝাচ্ছ। তো তখন হচ্ছে এইদের
কে আমরা কি বলতেছি ইন্টারোগেটিভ প্রোনাউন। তারপরে দেখো হুইচ, হুইচ হিসেবে সিঙ্গুলার যখন থাকে তখন আমরা বলতেছি হুইচ অন ওয়ান অফ দ্য স্প্যান ডু ইউ ওয়ান্ট। আবার এই দিস থাকার কারণে এখানে প্যান হয়েছে, কিন্তু আবার যখন দিস হয়ে যায় তখন এটা বুকস হয়ে যায়, কারণ এটা হচ্ছে প্লুরাল। কি বুঝাইতেছে? প্লুরাল। কিন্তু হুইচ মানে হচ্ছে কোনটি। তাহলে এই WH কোশ্চেন গুলা বাক্যের শুরুতে যখন ব্যবহৃত হয় তখন আমরা এগুলাকে কি হিসেবে ধরি? ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে। কারণ তোমরা প্রশ্ন করতে পারো, ভাই আপনি না 2 দিন আগে শিখাইলেন হু, তারপরে হোয়াট, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ইয়েস, বাট এরা বাক্যের শুরুতে ইউজ হয় না। রিলেটিভ প্রোনাউন হিসেবে যখন তারা ব্যবহৃত হবে তখন তারা বাক্যের শুরুতে হবে না, তখন তারা বাক্যের মাঝামাঝি কোনো এক জায়গায় বসবে। এটা আমরা একটু পরেই দেখতে পারবো। দেখো তাহলে এছাড়া হোয়াট হচ্ছে একটা ইন্টারোগেটিভ প্রোনাউন। সেই ক্ষেত্রে হোয়াট ইজ হি, পেশার ক্ষেত্রে বলে না যে সে কি, সে কি করে, দ্যাট মিন্স হোয়াট ইজ হি, ঠিক না? হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবা, কি খেতে চাচ্ছ। তারপর আবার হোয়াট আর হুইচ এর ক্ষেত্রে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করি যে হুইচ প্যান ইজ ইয়োর্স, তোমার প্যানটা কোনটা। হোয়াট ফ্যাক্টরস শুড বি কনসিডার, এখানে কোন কোন ফ্যাক্টরস গুলাকে কনসিডার করা উচিত। এই কোশ্চেন গুলা বিভিন্ন ভাবে বিভিন্ন জিনিসকে বুঝাইতে পারে, ঠিক আছে? সো এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, কারণ আমরা যখন গ্যাপ ফিলিং করব তখন আমাকে কি ইন্টারোগেটিভ প্রোনাউনটাকে ইউজ করতে হবে নাকি রিলেটিভ প্রোনাউনটাকে ইউজ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। এখন আমি জানি কমেন্টস বক্স দেখলে বলবো যে ভাই আমি তো এটাই খেয়াল রাখি না যে কোনটা ইন্টারোগেটিভ প্রোনাউন আর কোনটা রিলেটিভ প্রোনাউন, আমি শুধু শব্দের অর্থ বুঝে বুঝে সেইখানে কি করে দিই, উইথ ক্লুজ থাকলে দেখে দেখে বক্স থেকে ইউজ করি, আর উইদাউট ক্লুজ থাকলে আমরা কি করি, নিজের মন মতো একটা ইউজ করে দিই সাবজেক্টের প্যাটার্ন হিসেবে। ভেরি গুড আইডিয়া, নো প্রবলেম। কিন্তু একটা জিনিস মাথায় রাখো, ব্যাক ইন দ্য মাইন্ড, যে তোমার ইন্টারোগেটিভ প্রোনাউনের ক্ষেত্রে অবশ্যই সেটা বাক্যের শুরুতে বেশিরভাগ ক্ষেত্রে ইউজ হয়, আর যখন এটা বাক্যের মাঝখানে ইউজ হয়ে যায় তখন এটা রিলেটিভ প্রোনাউন হিসেবে ইউজ হয়। সো এই বেসিক জিনিসগুলো একটু মাথায় রাখলে আরো শার্প থাকবা, ঠিক আছে? তখন অর্থ বুঝতে সব সুবিধা হবে, তখন তুমি সেন্টেন্সটাকে ফিল আপ করতে, গ্যাপ ফিলিং গুলো করতে সুবিধা হবে। দেন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। সো ডিস্ট্রিবিউটিভ, ডিস্ট্রিবিউশন কথাটা অর্থ বুঝো, যে কোনো কিছুকে যদি আমি কি করতে চাই, আমি হচ্ছে মানে আলাদা আলাদা করে বুঝাইতে চাই, তখন এদেরকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তোমরা প্রায় সময় এগুলা ইউজ করো, ইচ, এভরিওয়ান, ইদার ডট 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 অর, নিদার ডট 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 নর। তাহলে এই যে ইচ, এভরিওয়ান, এগুলা কি হয়, এদেরকে সিঙ্গুলার বস্তু বোঝায়, মনে রাখবা, এদেরকে কয় সিঙ্গুলার বস্তু। এখন বলতে পারো তাহলে এটা কি কাজে লাগবে আমার, এটা কাজে লাগবে ওই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে। কারণ হচ্ছে ইচ অফ দেম ওয়েন দেয়ার, কি বলতেছি, ইচ অফ দেম ওয়েন দেয়ার, বলতেছি অল অফ দেম ওয়েন দেয়ার। আচ্ছা, ইচ অফ দেম ওয়াজ প্রেজেন্ট, আমরা কিন্তু ওয়ার বলি না, আমরা বলি কি ওয়াজ প্রেজেন্ট। সো এই যে রুলসটা, এটা তোমার গ্রামার যে কোনো গ্রামাটিক্যাল আইটেমে এটা কাজে লাগতে পারে। দেন সেই যে ইদার ডট 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 অর, এগুলা কি হয়, দুটি বস্তু বা ব্যক্তির মধ্যে যখন একটিকে বোঝায় এবং এদের পরে সিঙ্গুলার ভার্ব বসে। বি ভেরি কেয়ারফুল, এই ইদার ডট 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 অর অথবা নেইদার ডট 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 নর, এগুলার ক্ষেত্রে এগুলা খেয়াল রাখতে হবে যে এরা সিঙ্গুলার ভার্ব বসে। কি বসে? সিঙ্গুলার ভার্ব বসে। উদাহরণের দিকে তাকাও, either of the two boys, দেখো either of the two boys, আমি কিন্তু আর বলি নাই, কি বলছি, ইজ ট্যালেন্ট, কি বলছি, ইজ। আমি যদি আর বলতাম তাহলে কিন্তু হইতো না, কারণ বলেই দিছি ইদার দিয়ে তোমাকে একজনকে বুঝাচ্ছে। তাহলে বাক্যে কি এরকম আসতে পারে না, রাইট ফর্ম অফ ভার্বস এরকম আসতে পারে না, রাইট ফর্ম অফ ওয়ার্ডস কি এরকম আসতে পারে না, 100% আসতে পারে। সো বি ভেরি ভেরি কেয়ারফুল। তারপর হচ্ছে কি, দেয়ার ইজ টু পেন্স, নেইদার ইজ গুড, দুইটা পেন বলছেন, তুমি বলতে পারো ভাই টু পেন্স আছে, দেখেন না আপনি, এটা তো প্লুরাল। না ভাইয়া, এটা প্লুরাল হইলেও এটা মূলত যে কোনো একটিকে বা কোনোটি নয় এরকম বোঝাচ্ছে। সো সেই ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব হবে। সো ইদার দিয়ে একটিকে বুঝাবে আর নেইদার দিয়ে কোনোটি নয় বুঝাবে। সো সেই ক্ষেত্রে এই নেইদার ইজ গুড, ইজ বলতে হচ্ছে, আর কিন্তু বলতে পারবো না। যেমন আসো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এখন আসো, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে কোন প্রোনাউন দ্বারা ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝায়, যেমন দিস, দ্যাট, দোজ, সাচ। এখানেও কিন্তু সিঙ্গুলার আর প্লুরালের ব্যাপার আছে। দিস দ্যাটটা সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়, কি হিসেবে ব্যবহৃত হয়, সিঙ্গুলার হিসেবে। কিন্তু দোজটাকে কি হিসেবে ব্যবহার করা হয়, প্লুরাল হিসেবে ব্যবহার করা হয়। তো চলো একটু দেখে আসি। দেখো, দ্যাট ইজ ইয়োর সুটকেস। ধরো তুমি শ্বশুর বাড়িতে গেছো, যাওয়ার পরে তোমার বলতেছে যে এই হচ্ছে তোমার সুটকেস। বা তুমি সাজেকে বেড়াইতে গেছো, বেড়ার পরে তুমি দেখতেছো যে তোমার সুটকেস পাচ্ছ না, তো সেই সুটকেসকে তোমাকে একজন আইসা দিয়েছে, ভাই এই যে আপনার সুটকেস, তাহলে সেটাকে কি বলবে, দ্যাট ইজ ইয়োর সুটকেস, রাইট। দেন হচ্ছে দিস ইজ মাই হোম। ধরো তুমি একটা বাড়ি আছে, আরো একটা বাড়ি করলাম, সেখানে বন্ধু বান্ধব দাওয়াত দিয়ে বলতেছো এই যে দেখ এটা হচ্ছে আমার বাড়ি, তাহলে কি দিস ইজ মাই হোম।
তো সেই ক্ষেত্রে আমরা এটাকে কি বলবো, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এখন তোমরা একটা প্রশ্ন করবা যে ভাই এই যে দ্যাট, এই দ্যাট না রিলেটিভ প্রোনাউন শিখাইছেন? হ্যাঁ ভাইয়া, দ্যাট রিলেটিভ প্রোনাউন, কিন্তু এই সেম কথা দ্যাট যখন বাক্যের শুরুতেই ব্যবহৃত হবে কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য, তখন সেটা হয়ে যাবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ওকে, দেন আসো হচ্ছে এই যে দেখো বলে দিছি যে আসলে দিজের যে প্লুরালটা সেটা হচ্ছে এই দিজ, আর দ্যাটের প্লুরালটা হচ্ছে দোজ। কেন? নিকটবর্তী কোনো বস্তুকে যদি আমরা বুঝাইতে চাই সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে প্লুরালটা ইউজ করি সেটা হচ্ছে দিজ, আর দূরবর্তীকে কিছু বুঝাইতে চাই যেটা আমার চোখের বাইরে আছে, সামনে নাই, সেটাকে বোঝানোর জন্য আমরা ইউজ করি হচ্ছে দোজ। ওকে, সো দিজ আর মাই বুকস এন্ড দোজ আর ইয়োর্স। ধরো এইখানে আমার বইগুলো আছে আর ওইখানে তোমার, আমি বললাম দিজ আর মাই বুকস এন্ড দোজ আর ইয়োর্স। তাহলে এই যে কাছে দূরের ব্যাপারটা আশা করি সবাই বুঝতে পারতেছো, কিন্তু মাঝে মাঝে এরা কিন্তু একটা জিনিস বোঝার চেষ্টা করবা যে যদি আর্টিকেলের ইউজ না থাকে তখন এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে। অর্থাৎ দিস দ্যাট এগুলোর পরে যদি বি ভার্ব না থাকে, কি না থাকে, বি ভার্ব না থাকে। দেখো তো দিস ম্যান ইজ গুড, এটার পরেই কিন্তু কি আছে, নাউন আছে, ম্যান আছে, আগেই কিন্তু নাই, কোনো বি ভার্ব নাই। সেই ক্ষেত্রে এই দিসটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়। আর দিস ইজ এ গুড ম্যান এটাকে কি হিসেবে ব্যবহার করতেছি, যেহেতু আমার বি ভার্ব আছে সেটাকে আমরা ব্যবহার করতেছি হচ্ছে প্রোনাউন হিসেবে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে। সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। তারপরে দেখো পূর্ববর্তী ক্লজ বা সেন্টেন্সে দুটি নাউনের উল্লেখ থাকলে ও পরে তাদেরকে নির্দেশ করতে হলে প্রথমটির জন্য দিস এবং পরেরটির জন্য দ্যাট বসে। মনোযোগ দিয়ে দেখো, পূর্ববর্তী ক্লজ মানে বাক্যাংশ এবং সেন্টেন্সে দুটি নাউন থাকলে পরে তাদেরকে নির্দেশ করতে হলে প্রথমটির জন্য দিস, পরেরটির জন্য দ্যাট। তাহলে একটু বুঝাও, ম্যান এন্ড মানি দুইটা নাউন আছে না, ম্যান এন্ড মানি, তাহলে আর বোথ নিডেড, দুইটাই জরুরি, তাই না? তাহলে এই ম্যান প্রথম, যেহেতু হচ্ছে আমার ম্যান প্রথম আর মানি হচ্ছে দ্বিতীয়, তাহলে প্রথম হিসেবে ম্যানের ক্ষেত্রে দিস গিভস আস স্ট্রেংথ আর এই দ্যাট গিভস আস ওয়েলথ। এই ম্যান দিয়ে হয়তো তোমাদেরকে এমন বোঝাচ্ছে যে তোমাদের আমাদের লাইফে চলার জন্য কি দরকার, মানুষ দরকার, তাই না? তারা সাথে থাকলে আমাদের ভালো লাগে, তো সেই হিসেবে এখানে ব্যবহৃত হচ্ছে। তো মনে রাখবা প্রথম অংশটার জন্য দিস আর পরের অংশটার জন্য দ্যাট ইউজ হয়। এটা কিন্তু ইম্পর্টেন্ট, আই গেস এটা আসতে পারে পরীক্ষায়, আসার মতো একটা রুল, সো বি ভেরি কেয়ারফুল। পরে দেখো আগে ক্লজ বা নাউন ব্যবহৃত হলে নির্দেশ করার জন্য দিস বা দ্যাট ব্যবহৃত হয়। অর্থাৎ হি ওয়েন্ট টু মার্কেট অন ফুট এন্ড ড্যাশ মেড হিম টায়ার্ড। সে মার্কেটে গেল হেঁটে হেঁটে, এবং এই যে হেঁটে হেঁটে গেল, এই হেঁটে হেঁটে যাওয়ার অবস্থাটাকেই বুঝাচ্ছে দ্যাট অথবা দিস মেড হিম টায়ার্ড। এই জন্য সে কি হয়ে গেছিল, সে টায়ার্ড হয়ে গেছিল। এখানে কিন্তু আমরা গ্রামাটিক্যাল আইটেমও শিখে বললাম যে বাক্যটা শুরু হয়েছিল ভি2 দিয়ে, এই জন্য কিন্তু পরের অংশটাও কি হয়েছে, পাস্ট ইনডিফিনিট ইউজ হয়েছে। এখানে কিন্তু আমরা গোজ বলতে পারতাম অথবা মেক্স বলতে পারতাম, এখানে হয়তো আমরা প্লেস বলতে পারতাম, মানে সহজ হিসেবে আমি বুঝাইতে চাচ্ছি যে প্রেজেন্ট যেই ব্যাপারটা বুঝাইতে পারতাম, কিন্তু এখানে প্রেজেন্ট হয় নাই, কারণ হচ্ছে আগের অংশটা কি আছে, আগের অংশটা পাস্ট ইনডিফিনিটে আছে। সো এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস, এখানেও খেয়াল রাখতে হবে, স্পেশালি উইদাউট ক্লুজে এই ধরনের জিনিসগুলা আইসা পড়ে। সো এগুলা ক্ষেত্রে ভেরি ভেরি কেয়ারফুল থাকতে হবে। এছাড়া আরো যে জিনিসগুলো আছে যে একটা নাউনকে ব্যবহার না করে সিঙ্গুলারে দ্যাট, প্লুরাল হিসেবে দিস ব্যবহৃত হয়, এটা একটু বোঝার চেষ্টা করো। যেমন দ্য রাইস অফ বরিশাল ইজ ফাইনার দেন দ্যাট অফ খুলনা। কথাটা বুঝছো যে দ্য রাইস অফ বরিশাল ইজ ফাইনার দেন দ্যাট অফ খুলনা। এখানে কিন্তু আবার রাইসকে ইউজ করি নাই, এই রাইসকে ব্যবহার না করে আমরা কি ইউজ করছি, দ্যাট ইউজ করছি, রাইট? যেহেতু সিঙ্গুলার আছে, কিন্তু প্লুরাল যদি থাকতো তাহলে আমরা এই দ্যাটের জায়গায় দিস ব্যবহার করতাম। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা অনেক সময় পরীক্ষা হলে আসে। সো বি ভেরি কেয়ারফুল, এবং তোমাদের পরবর্তী লাইফেও কাজে লাগবে যে একটা নাউনকে বারবার ব্যবহার করতে চাচ্ছি না, রাইসকে এখানে বারবার ব্যবহার করতে চাচ্ছি না। তারপরে দেখো যে সাচের ব্যবহার, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে সাচ ব্যবহৃত হয় তখন যেটা কি করে, যখন এটা এই হিসেবে কাজ করে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, তখন তার পূর্ববর্তী নাউনকে নির্দেশ করে। কি করে? নাউনকে নির্দেশ করে যে হি ওয়াজ এ ডক্টর এন্ড উই বিলিভড হিম বি অ্যাজ সাচ। তার ডক্টরশিপটাকে বোঝানো হয়েছে অ্যাজ সাচ হিসেবে। সো এইভাবে করে দা সেম এর ব্যবহার আছে, সো এর ব্যবহার আছে, এই সবগুলোই হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের ব্যবহার। ঠিক আছে, আমরা প্রোনাউনটাকে কিভাবে ইউজ করে ফেলতেছি, রাইট? যে আমরা সেম বা সো ইউজ করে করে কিভাবে আমরা এদের অবস্থানগুলোকে বুঝাচ্ছি। যেমন আমরা বলতাছি যে সে, থিং, ডিজায়ার এগুলা থাকলে এদের পরে কি হয়, এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে সো বসে। যেমন আই ডোন্ট থিঙ্ক সো, এই যে থিঙ্ক আছে না, থিঙ্ক মানে চিন্তা করা ভার্ব, সো এই যে সো হয়ে গেল ডেমনস্ট্রেটিভ প্রোনাউন।
তো এখন আসো রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনটা তখন অনেকবার ইউজ করছি। সহজ হিসেব হচ্ছে যে প্রোনাউন পূর্বে উল্লেখিত কোনো নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে। পূর্বে উল্লেখিত, রাইট? পূর্বে উল্লেখিত বলতে পারে একটা বাক্যের ভিতরে দুইটা প্রোনাউন থাকতে পারে, একটা বাক্যের ভিতরে একটা নাউন একটা প্রোনাউন থাকতে পারে। সো জাস্ট ইন ফ্রন্ট অফ দা, অথবা জাস্ট আগের যেই তোমার প্রোনাউনটা থাকে অথবা নাউনটা থাকে সেইটাকে ভিত্তি করে রিলেটিভ প্রোনাউনকে সাজানো হয়। যেমন এখানে দেখো, এখানে একটাই দেওয়া আছে, দা বয় নাউন হিসেবে, হু কেম হিয়ার ইয়েস্টারডে ওয়াজ মাই ব্রাদার। শুধুমাত্র ব্যক্তিকে নির্দেশ করে, বস্তুকে কিন্তু করতেছে না। দা বয় হু কেম ইয়েস্টারডে, ঠিক আছে? সো এই জিনিসটা এখানে ইয়েস্টারডে কোনো প্রকার, এখানে কোনো প্রকার ব্যবহার নাই, ব্যবহারটা হচ্ছে শুধু দা বয়। দিস ইজ দা বেবি হুইচ ক্রাইড ফর ইটস মাদার। তাহলে কথাটা বুঝতে পারছো, দিস ইজ দা বেবি হুইচ ক্রাইড ফর ইটস মাদার। কেন? কারণ হচ্ছে এই যে বেবি আছে, বেবি হিসেবে হচ্ছে আমরা কি করছে, গ্রামার ইউজ করব, এবং হচ্ছে সেটার ক্ষেত্রে এটা ক্লিভ লিঙ্গ, সো ইটস মাদার। সো দিস ইজ দ্য বেবি হুইচ ক্রাইড ফর ইটস মাদার। সো এইভাবে রিলেটিভ প্রোনাউন ইউজ হয়। কখনোই বাক্যের শুরুতে, যেমন আমরা ইন্টারোগেটিভে দেখছি, এটা ইউজ হবে না। সো রিলেটিভ প্রোনাউনের আরো ইউজ আছে, যেমন দ্যাট আছে, যেমন হোয়াট মাঝে মাঝে ইউজ হয়, যেমন দিস ইজ দ্য পেশেন্ট দ্যাট ওয়াজ টেকেন টু দ্য হসপিটাল, আই আন্ডারস্ট্যান্ড হোয়াট হি সেইড। এই সবগুলোই রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। তবে একটা জিনিস খেয়াল রাখো, মাঝে মাঝে বাট কেও আমরা রিলেটিভ প্রোনাউন ইউজ করি। যারা আসো কাইন্ডলি মনোযোগ দাও। বাট কে আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে কেন ইউজ করি? কারণ বাটটা অনেক ক্ষেত্রে দুইটা জিনিসকে একত্র করতে ইউজ হয়। যেমন দেয়ার ইজ নো মাদার বাট লাভস হিজ চাইল্ড। আমরা এটা ইউজ করছি কোন জায়গায়, কে বলতে পারবে? দেখি, আমরা ইউজ করছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে, রাইট? সো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা অনেক পাইছি, যে দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হিজ লাভ হার চাইল্ড, অথবা হু ডাজ নট লাভস চাইল্ড। সো সেটাকে আমরা বাট লাভস হার চাইল্ডও বলতে পারি। এই ক্ষেত্রে একটা রিলেটিভ প্রোনাউন হিসেবে বাট ইউজ হইতে পারে। সো অ্যাজ এর ব্যবহারটাও জাস্ট এরকমই। যখন আমরা কম্পারেটিভ সেন্টেন্স পড়ছি তখন বলছি না, কি বলছি, যে শি ইজ মোর বিউটিফুল দ্যান আই, অথবা হি ইজ অ্যাজ টল অ্যাজ আই, পজিটিভ সেন্টেন্স ইউজ করার সময়। সো এই ক্ষেত্রে গুলোতো আমরা অ্যাজ হিসেবে রিলেটিভ প্রোনাউনটাকে ব্যবহার করি। এরপরে আসো রিসিপ্রোকাল প্রোনাউন। রিসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে পারস্পরিকের ভিতরে সম্পর্ক বোঝায়। যেমন উই লাভ ইচ আদার, এই যে সম্পর্ক, যে আমরা একে অপরকে পছন্দ করি, এটাই হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন। এরপরে আসা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন গুলা কি কি? ওই যে আমি বলছি যে অনেকগুলা কি থাকে, অনেকগুলা টাইপস থাকে আমাদের পার্সোনাল প্রোনাউনের, সেগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। অর্থাৎ প্রোনাউনগুলোর অবজেক্টিভ কেস হিসেবে ব্যবহৃত হয়। কি হিসেবে ব্যবহৃত হয়? অবজেক্টিভ কেস। দেখো, আই উই হচ্ছে আমাদের সেই পার্সোনাল প্রোনাউন, সেটাকে যদি রিফ্লেক্সিভ প্রোনাউন বানাও, সিঙ্গুলারে হয় মাই সেলফ, আর উই এর জন্য প্লুরাল হয় আওয়ার সেলফ। ভালো মতো তাকাও, ইউ এর জন্য কি হয়? রিফ্লেক্সিভ প্রোনাউন হিসেবে ইউর সেলফ হইতে পারে, আবার প্লুরাল হিসেবে ইউর সেলফস হইতে পারে। আমি বলছিলাম প্রথমে যে প্রোনাউনের সাথে নাম্বারের একটা কি আছে, খুবই ভালো কানেকশন আছে। তারপরে হি শি এর ক্ষেত্রে হিমসেলফ, হারসেলফ, দ্যামসেলফ, এগুলা সিঙ্গুলার বোথ প্লুরাল হিসেবে কি ব্যবহৃত হতে পারে। সো এছাড়া আরেকটা অংশ বলতেছি যে এমফেটিক। এমফেটিক হচ্ছে কোনো কিছুর উপর জোর আরোপ করা। ধরো নাউন বা প্রোনাউন যে জিনিসটা ব্যবহৃত আমরা করি একটা বাক্যকে সাবস্টিটিউট করার জন্য নাউনকে, তখন হচ্ছে আমরা কোনো কিছুতে জোর আরোপ করলে সেটাকে আমরা বলি হচ্ছে এমফেটিক প্রোনাউন। সো আই মিট দ্য প্রেসিডেন্ট হিমসেলফ, মানে আমি নিজেই নিজে থেকে প্রেসিডেন্টের সাথে দেখা করছি। অলরেডি তো আমি বলেই দিছিলাম যে আই, আবার কি হিমসেলফ বলাটার দরকার আছে? দরকার নাই। তো ব্যাপারটা হচ্ছে যখন আমরা এই ধরনের প্রোনাউনের ইউজ দেখি, তখন হচ্ছে আমরা বলে দিব যে এটা হচ্ছে কাইন্ড অফ এমফেটিক প্রোনাউন। কাইন্ড অফ এমফেটিক প্রোনাউন, যেটা আমাদের বাস্তবিক লাইফে আমরা কি করি, ইনফর্মাল কনভারসেশনে প্রচুর ব্যবহার করি, রাইট? সো ফর্মালের ক্ষেত্রে আমরা এটা একটু অ্যাভয়েড করি, সো নো প্রবলেম। দেন আমরা দেখবো ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন কোনগুলো একটু মনে রাখবা, মেনি, এনি, দে, নান, ওয়ান, আদার, অ্যানাদার, সেভারাল, ফিউ, অল, এই সবগুলো হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। কারণ এগুলো কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বুঝায় না। মনে থাকবে তো, এই অনির্দিষ্টতার জন্যই এদেরকে বলা হয়। এই জন্য তোমরা জিজ্ঞেস করো না আমাকে, ভাই মেনি আছে, এটা দিয়ে কি বুঝাচ্ছে? এখন বুঝতে পারতেছো? এই মেনি হচ্ছে একটা ইনডিফিনিট প্রোনাউন। তোমরা বলো নান আছে, আমরা ট্যাগ কোশ্চেন করার সময় বলি না, কি বলি? যে নান বা নোবডি, ঠিক না, ফিউ অথবা অল। তাহলে এইখানে এটা অনির্দিষ্ট বোঝায়, এই জন্য আমরা অনেক সময় এটাকে অনির্দিষ্ট হওয়ার কারণে একটা না ধরে প্লুরাল হিসেবে ধরে থাকি। সো এই জিনিসগুলো কিন্তু একটা অপরের সাথে কি লাগানো। সো এই জিনিসটা যদি আমি এখন বলি যে এইটা যদি তোমরা বলো যে অল লাভস হিম,
এটা কি হবে ট্যাগ কোশ্চেন? আমি যদি কমেন্ট বক্সে তাকাই, অল লাভস হিম কি হবে? অল লাভস হিম কি হয়ে যাবে? অল লাভস হিম কে বলতে পারবে? অল লাভস হিম, ঠিক আছে। ওকে 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 ওকে, দেখি অল লাভস হিম কি হবে, দেখি তো তাড়াতাড়ি তাড়াতাড়ি। অল লাভস হিম, ভেরি গুড। মোহাম্মদ আনান অলরেডি অ্যান্সার দিয়ে দিছে, ডোন্ট দে। নিশ্চয়ই বুঝতে পারতেছো কেন আমরা ইউজ করছি, কারণ হচ্ছে এটা আমরা ইনডিফিনিট মানে অনির্দিষ্ট হিসেবে ইউজ করছি। ওকে, কমেন্ট বক্সে অনেকেই বলতেছো, একটু শোনো, মজার ব্যাপারটা হচ্ছে একটু দেখে নাও, একটু দেখে নাও। কারণ কি, তুমি সবসময় এই জিনিসটা আর পাবা না। ওকে, এই জিনিসটা আর পাবা না, কারণ হচ্ছে তুমি এখান থেকে জাস্ট এগুলাকে ঝালাই করে নাও, তোমাকে আর দ্বিতীয়বার কি করতে হবে না, দ্বিতীয়বার এটা নিয়ে চেষ্টা করতে হবে না। ভেরি গুড, ডোন্টস হবে না, ডোন্ট দে হবে। থ্যাংক ইউ হাসান, থ্যাংক ইউ শেখ ফায়াজ, থ্যাংক ইউ ফাহমিদা, সঠিক অ্যান্সার। সো এরপরে ইনডিফিনিট প্রোনাউনের কিছু প্লুরাল ইউজও আছে। সেই ক্ষেত্রে আমরা প্লুরাল ইউজগুলোর ক্ষেত্রে কি দেখব, যে ওয়ান ইউজ হয় হচ্ছে ব্যক্তি ও বস্তুর পরিবর্তে, আবার ক্ষেত্রে কি হয়, সাম শুধুমাত্র প্লুরালে ব্যবহৃত হয় ডিরেক্টলি। অর্থাৎ যেমন সামের পরে আমরা বলতেছি পিপল, পিপলটা প্লুরাল হিসেবে ইউজ হয় এবং এটার ভার্বটাও হয় প্লুরাল ভার্ব। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এসে পড়তেছে, সাম পিপল আর ডিসঅনেস্ট, সাম পিপল আর ডিসঅনেস্ট, ঠিক আছে। এবং মেনি পিপল লিভ ইন দ্য ভিলেজ, এটা মনে রাখবা। অনেক সময় এই ক্ষেত্রে যেটা হয় যে মেনি পিপল ইউজ করছি, মেনিটা ইনডিফিনিট হিসেবে ইউজ হয়েছে এবং পিপলটা আছে প্লুরাল হিসেবে, সো মেনি পিপল লিভ ইন দিস ভিলেজ। সো এই ক্ষেত্রে কিন্তু লিভস হবে না, কি হবে, লিভ হবে। সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, প্রোনাউনটা মোটামুটি একটু বড়, সো এইটা কিন্তু আগেই বলছি যে তোমাদেরকে কাজে লাগবে বলে আমাদেরকে খেয়াল রাখতে হবে, রাইট? ঠিক আছে, হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, আমরা সেটা ট্রাই করব প্রোনাউনের উপর একটা পিডিএফ করার জন্য। থ্যাংক ইউ, নাইস, তোমার সাজেশনটা ভালো ছিল। ওকে, হ্যাঁ ঠিক আছে। ওকে রাসেল খান, হ্যাঁ মির্জা জেইন জান্নাত, তুমি একটু লেট করে অ্যান্সার দিছো, ডোন্ট দে সঠিক অ্যান্সার। সো এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই না? অ্যাডজেক্টিভটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভটা হচ্ছে কোন সেন্টেন্সে নাউন বা প্রোনাউনকে কি করে, মডিফাই করে, বিশেষায়িত করে, তাদের দোষ গুণ অবস্থা বোঝায়। মনে রাখবা অ্যাডজেক্টিভের সাথে কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনের একটা সম্পর্ক আছে, কিন্তু তারা কিন্তু এক জিনিস না। তাহলে কোন নাউনের পূর্বে যদি আমরা অ্যাডজেক্টিভকে ইউজ করি, যেমন শি ইজ এ গুড গার্ল, এই গার্লটা একটা নাউন, রাইট? আমি শিখাইছি যে গার্ল হচ্ছে একটা কি নাউন, বলো তো বলতো, কি নাউন? গার্ল হচ্ছে কি নাউন? গার্ল হচ্ছে কমন নাউন। তাহলে সেই যে একটা গুড গার্ল, এই গুডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তারপরে আমরা অনেক সময় প্রোনাউনের পূর্বে ব্যবহার করতে পারি দা গার্ল ইজ গুড, দা গার্ল ইজ গুড। অর্থাৎ এরপরে আমরা বাক্যটার অ্যান্সার না লিখলাম, দেন হচ্ছে এই গুডটা হচ্ছে এক ধরনের অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু এটাকে বলা হয় প্রেডিকেটিভ ইউজ। আমরা সাবজেক্টের দুইটা অংশ পড়ছিলাম, এটা হচ্ছে একটা, ঠিক না, প্রেডিকেট। সো এই অ্যাডজেক্টিভকে চার ভাগে ভাগ করা হয়, ডেসক্রিপটিভ, কোয়ান্টিটিভ, নিউমেরাল আর প্রোনোমিনাল। নাম মনে রাখার প্রয়োজন নাই, কিন্তু জেনে নাও যে ডেসক্রিপটিভটা কি। ডেসক্রিপটিভটা হচ্ছে ডিরেক্ট তোমরা যে এই যে সহজ সহজ ওয়ার্ডগুলো ইউজ করো না, নাইস, ওয়েল, হেভি, তারপর হচ্ছে তোমাদের মনের অবস্থা বোঝাও অথবা কাউকে বোঝাও যে সে কি সুন্দর কি অসুন্দর, এই সবগুলাই হচ্ছে ডেসক্রিপটিভ অবজেক্ট। তাহলে এই অ্যাডজেক্টিভ হিসেবে আমরা হি ইজ এ নাইস বয়, ইট ইজ এ হেভি বক্স, এই জিনিসগুলা ইউজ করে থাকি। দেন আসো কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ। কোয়ান্টিটিভ একটু বুঝার চেষ্টা করো কাইন্ডলি। আমরা অনেক সময় ইউজ করি দোস্ত আমার টাইম নেই, যেমন তোমরা বলতেছো স্যার অনেক সময় হয়েছে বাদ দেন ক্লাস শেষ করে দেই, টাইম নেই। তো একটু খেয়াল করো, এই যে উই হ্যাভ এনাফ টাইম এখানে বলতেছি আমরা, এই এনাফটা হচ্ছে কি কোন নাউন ও প্রোনাউনের পরিমাপকে নির্দেশ করে, তাই এটা হচ্ছে এক ধরনের কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ। আই এট সাম রাইস, আমি অল্প কি খেয়েছিলাম, ভাত খেয়েছিলাম, ঠিক না? সেই আনকাউন্টেবল নাউনের ব্যাপারটা এখানে চলে আসতেছে। দেন আসো নিউমেরাল অ্যাডজেক্টিভ। নিউমেরাল অ্যাডজেক্টিভে কি হয়, আই হ্যাভ বট 3 বুকস, আই হ্যাভ বট কি বুকস, 3 বুকস, তাহলে 3টা বই আমি কিনেছি, রাইট? তো এই 3টা বই যেহেতু কিনেছি, সেইটা আমাদেরকে বোঝানোর জন্য ক্রমানুসারে এরকম বিধায়, তাহলে এই 3টা কিন্তু সেখানে কি হয়ে যায়, তোমরা যে বলো না যে নাম্বার বুঝায়, সেই নাম্বারটা হচ্ছে এই নিউমেরাল অ্যাডজেক্টিভ। হি লস্ট অল হিজ ওয়েলথ, তাহলে এখানে বাক্যের মাঝখানে অল কিন্তু আবার কি হিসেবে ইউজ হইতে পারে, শুরুর দিকে ইউজ হয় হচ্ছে প্রোনাউন হিসেবে, কিন্তু বাক্যের মাঝখানে এই অলটা নিউমেরাল অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে। তারপর হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, এই যে ইচ বয় ওয়াজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস, দ্যাট হাউস ইজ ওল্ড। তাহলে এই দুইটা যে আমার জিনিস আছে, ঠিক আছে, যে ইচ বয় ওয়াজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস, দ্যাট হাউস ইজ ওল্ড, যখন কোনো প্রোনাউন তার নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ করে, এই প্রোনাউন গুলাকে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলে। দেখছো একটু আগে শিখে আসছিলাম। তাহলে এইটার ক্ষেত্রে কাইন্ডলি আমাকে বলে দাও তো কি হবে ট্যাগ কোশ্চেন, ইচ বয় ওয়াজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস, কে 5 সেকেন্ডের ভিতরে বলতে পারে? একটু কাইন্ডলি খেয়াল করি যে ইচ বয় ওয়াজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস। ওকে, ইচ বয় ওয়াজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস,
ওকে, এটা কি হবে, কি হবে, এটা কি হবে? তাড়াতাড়ি, 10 সেকেন্ড প্রায় শেষ হয়ে গেল। যারা যারা আছি কাইন্ডলি অ্যান্সার দেওয়ার চেষ্টা করি, কাইন্ডলি অ্যান্সার দেওয়ার চেষ্টা করি, দেখি পড়তে পারি কিনা, ভেরি ভেরি বলতে পারি কিনা। ওকে ওকে, দেখি। আচ্ছা, তাহলে ইচ বয় ওয়াজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস, এটার যদি আমরা করি সেটা হবে ওয়ারেন্ট দে। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ মিথিলা। ওকে, একজন বলতেছে ওয়াজ হি, তাহলে একটু বুঝাই দিই। আরেকজন বলতেছে ডোন্ট দে। তো এই যে ওয়াজ হি ডোন্ট দে, এগুলো একটা হবে না কেন? দেখো, ইচ যদি বাক্যে থাকে তখন অটোমেটিক্যালি ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে সেটা কি হয়ে যায়, সেটা আমাদের একটা অনির্দিষ্ট হয়ে যাওয়ার কারণে প্লুরাল হিসেবে আমরা ধরে ফেলবো। যদিও সাবজেক্ট ভার্বের ক্ষেত্রে এটা কি হয়ে যায়, এই কমন নাউনের পরে আমরা কি ইউজ করি, সিঙ্গুলার ভার্ব ইউজ করি। সো ইচের ক্ষেত্রে আমরা যেহেতু দে ইউজ করবো ট্যাগ কোশ্চেনের নিয়মে, তো দে এর সাথে নিশ্চয়ই ওয়াজ হয় না। দে ওয়াজ হয়, আমরা একটু আগে যা শিখছি, দে ওয়াজ হইতে পারে না। কি হইতে পারে? দে ওয়ার হয় অথবা দে আর হয়। যেহেতু বাক্যটা পজিটিভ স্টেটমেন্ট এবং বাক্যটার ভিতরে কি আছে, ভিতরে ওয়াজ আছে এবং দে এর সাথে ওয়াজ হয় না, তো সেই ক্ষেত্রে একাধিক বোঝানোর জন্য ওয়ার হবে। আর যেহেতু পজিটিভ স্টেটমেন্ট নেগেটিভ করতে হয়, সেজন্য ওয়ার নট দে হবে। ভেরি ওয়াও, সুন্দর কমেন্ট। ঝিমায় ঝিমায় ক্লাস করতেছি, তারপর তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি যে ক্লাস করতেছো তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, প্রনোমিনাল অ্যাডজেক্টিভকে 5 ভাগে ভাগ করা হয়। সেই ক্ষেত্রে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আছে। প্রোনাউনের ক্ষেত্রে কিভাবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো দিস হিসেবে ইউজ হতে পারে। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আছে, ইচ হইতে পারে সেই ক্ষেত্রে। তারপর আছে পজিটিভ অ্যাডজেক্টিভ যেমন দে, তারপর আছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ যেমন হোয়াট, তারপর রিলেটিভ অ্যাডজেক্টিভ বাক্যের মাঝখানে বসবে, সেটা হচ্ছে হুইচ। সো হুইচটা অনেক সময় আমরা কি করতেছি, রিলেটিভ প্রোনাউন হিসেবে ইউজ করি, আবার কখনো কখনো সেগুলোকে কি ইউজ করি, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ হিসেবেও ইউজ করতে পারি। সো নেক্সট আসে হচ্ছে ভার্ব। সো ভার্বের ক্ষেত্রে যে জিনিসটা, সেইটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ ভার্বটা আমরা একটু জেনে নিই। এটা জানলে আমরা বুঝতে পারবো যে কি কি আছে ভার্বে। সো ভার্বের ক্লাসিফিকেশনটা কি আছে, ফাইনাইট আর নন ফাইনাইট। ছোটবেলা থেকে পড়ে আসছো। ফাইনাইট ভার্বকে দুই ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব যেটাকে তোমরা বলো, আর এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়, প্রাইমারি আর হচ্ছে মোডাল অক্সিলারি, অলরেডি শিখাই ফেলছি। ট্রানজিটিভ হচ্ছে প্রিন্সিপাল ভার্বের একটা উদাহরণ, আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ। তারপর নন ফাইনাইট ভার্বগুলোকে 3 ভাগে ভাগ করছে, জিরান্ড, পার্টিসিপল আর হচ্ছে ইনফিনিটিভ। সো এই পার্টিসিপল আবার 3 ধরনের, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল যেটা হচ্ছে V1 প্লাস আইএনজি, তারপর হচ্ছে পাস্ট পার্টিসিপল সেটা হচ্ছে V3 আমরা বলি একটা ওয়ার্ডের ফর্ম হিসেবে, আর এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল যেটাকে আমরা কোথায় ইউজ করেছিলাম, আমরা ইউজ করেছিলাম হচ্ছে কন্ডিশনালসে। ওকে ওকে, তো সেই ক্ষেত্রে আমরা হ্যাভ প্লাস V3 অথবা হ্যাড প্লাস V3 ইউজ করে থাকি। এখন যেটা হচ্ছে যে আমরা দেখি যে ভার্বে এই ফাইনাইট আর প্রিন্সিপাল ভার্বগুলো কি আসলে। দেখো, ফাইনাইট ভার্বগুলো হচ্ছে যেগুলো সম্পূর্ণ বাক্য অর্থ প্রকাশ করতে পারে, এই জন্য ওদের নাম হচ্ছে ফাইনাইট ভার্ব। দ্য বয় পুটস অন দ্য ফাইন ক্লথ, অর্থাৎ সে খুব ভালো কাপড় পরলো, এই যে একটা কাজ শেষ করলো, এই জন্য এর নাম ফাইনাইট ভার্ব। তো এর মধ্যে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্বগুলো আছে, যেখানে আমরা বলতেছি আই রিড ইন ক্লাস 5, আমি ক্লাস 5 এ পড়ি, বা আই রিড ইন ক্লাস 9। তারপর আমরা বলতেছি ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্বের মধ্যে একটা জিনিস মনে করো, আমি ধীরে ধীরে বলতেছি, আর কোনোদিন ভুল করো না। ট্রানজিটিভ হচ্ছে যার অবজেক্ট আছে। অবজেক্ট কি, তুমি বাক্যে একটা মেইন ভার্ব ইউজ করলা, যেমন প্লে, এরপর কি প্লে করতেছো, তুমি জানাইলা তুমি ক্রিকেট খেলতেছো, বা এখানে যেটা লেখা আছে ফুটবল খেলতেছো, এই যে এটাই হচ্ছে অবজেক্ট, এবং এইটার জন্যই তুমি এটাকে কি বলতেছো, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব কি, যার অবজেক্ট থাকে না, যেমন দা বয় ওয়ার্কস। এখন এই ওয়ার্কসটা কি, এটা কি ফিল্ডের দিকে যাচ্ছে, স্কুলের দিকে যাচ্ছে, এটা আমরা জানি। দা বয় ওয়ার্কস টুয়ার্ড দ্য স্কুল যদি বলতাম তখন হয়তো এটা ট্রানজিটিভ ভার্ব, কিন্তু যেহেতু এটার কোনো অবজেক্ট নাই, সো এটা হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব। বি ভেরি ভেরি কেয়ারফুল। অক্সিলারি ভার্বটা কি, যাদের নিজস্ব কোনো অর্থ নাই, তারা হচ্ছে টেন্স এবং সেন্স এবং সেন্টেন্স ওয়াইজ প্রিন্সিপাল ভার্বকে গঠন করতে সহায়তা করে, তাকে অক্সিলারি ভার্ব বলে। এই জিনিসটা যদি তোমরা স্ক্রিনের উপর দেখো, অলরেডি বহুবার শিখছো। সো টু বি ভার্ব, টু ডু ভার্ব আর টু হ্যাভ ভার্ব। কি কি আছে, এম ইজ আর ওয়াজ ওয়্যার ডু ডাজ ডিড হ্যাভ হ্যাজ হ্যাড। এছাড়া মোডাল অক্সিলারি হিসেবে কি আছে, তোমরা বারবার বলছো মে মাইট ক্যান কুড উইল উড, তোমরা জানো। সো আসো নন ফাইনাইট ভার্বটা কি। নন ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্বটা তো একটা কর্তা কি করতেছে, কাজটাকে সম্পূর্ণ করতেছে, কিন্তু নন ফাইনাইটে কি হইতেছে, নাম্বার আর পার্সন ইত্যাদি অনুসারে ভার্বের রূপগত কোনো পরিবর্তন হয় না। ইন্টারেস্টিং রাইট। যেমন ইনফিনিটিভ একটা ইউজ আমি শিখাইছি যে 2 প্লাস ভার্ব 1। তারপরে বলছি যে জিরান, জিরানটা আমরা বলছিলাম যে V1 প্লাস আইএনজি, স্পেশালি বাক্যের শুরুতে বসে। কিসে বসে, বাক্যের শুরুতে বসে। তারপরে পার্টিসিপল আমরা পড়ছি যে V3 ফর্মটা। তাহলে এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্বের উদাহরণ। সো এই যে দেখো, সুন্দর করে তোমাদের দেওয়া আছে কি কি আছে। প্রেজেন্টের 2টা ফর্ম পড়াইছি, বেস ফর্ম পড়াইছি আর এস বা ইএস ফর্ম পড়াইছি, সো নিশ্চয়ই বুঝতে পারতেছো সেটা। তারপরে তুমি পড়তেছো পাস্ট ফর্ম গুলা, অর্থাৎ V1 থেকে V2, দেন পাস্ট পার্টিসিপল V3, দেন ইনফিনিটিভ হচ্ছে 2 প্লাস ভার্ব 1, তারপরে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব 1 প্লাস আইএনজি। সো এই যে ব্যাপারগুলা যে গন হয়ে যেতেছে, ইনফিনিটিভ হলে টু গো,
সেটা প্রেজেন্ট পার্টিসিপলে জিরান্ড হয়ে যেতেছে গোয়িং, ডুইং, ইটিং, এই টাইপের। সো এই জিনিসগুলো হচ্ছে অনেক ধরনের ফর্ম। দেন আমরা ভার্বটাকে যদি এইভাবে ধরি তাহলে আমরা শেষ করতে পারবো ভার্বগুলা। দেন হচ্ছে মিনহাজ, আমাদেরকে আর 5টা মিনিট দেওয়া যাবে? কাইন্ডলি আমরা একটু অ্যাডভার্বটা পড়তাম, কাইন্ডলি যদি মিনহাজ বলতা। ভাইয়া হ্যাঁ, আরো 10 মিনিটের মতো দেওয়া যাবে, সময় আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে ওকে, ভেরি মাচ। তারপরে দেখো আমরা অ্যাডভার্ব একটু শিখি। যার যার মাথার উপর দিয়ে যাচ্ছে, যার যার বোরিং লাগতেছে, তারা একটু চুপচাপ শুনো, তারপরে আবার না হলে ক্লাসটা করিও, কারণ করলে তোমাদের লাভ হবে। ওকে, কারণ কিচ্ছু করার নাই, আমাদের টাইম লিমিটে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে একটু বুঝতে হবে, জানতে হবে। সো এগুলো আমাদেরকে এই জন্য জানতে হবে কারণ আমরা যখন প্র্যাকটিস করব তখন আমরা অনেক মজা পাবো, যখন আমি এই জিনিসগুলোকে টেনে আনবো ইনশাল্লাহ। এখন দেখো অ্যাডভার্ব কি। অ্যাডভার্ব হচ্ছে একটা ওয়ার্ড যা বাক্যে নাউন বা প্রোনাউন ছাড়া পার্টস অফ স্পিচকে পূর্ণাঙ্গ বাক্যকে মডিফাই করতে পারে। বোঝার চেষ্টা করো, অ্যাডভার্ব হচ্ছে মডিফাই করে। মডিফাই করে কাকে? নাউন বা প্রোনাউন ছাড়া বাকি সব পার্টস অফ স্পিচকে। কথাটা বুঝো, নাউন বা প্রোনাউনকে অ্যাডভার্ব কি করে না, মডিফাই করে না। অনেকেই প্রশ্ন করো আমাকে, ভাই অ্যাডভার্ব কি নাউন প্রোনাউনকে কোনোভাবে মডিফাই করে, বা অ্যাডভার্ব কি নাউন প্রোনাউনের সাথে সম্পর্ক যুক্ত কিনা? না ভাইয়া, মনে রাখবা নাউন বা প্রোনাউন ছাড়া যে কোনো পার্টস অফ স্পিচকে তারা মডিফাই করতে পারে। সো অ্যাডভার্বের একটি অ্যাডজেক্টিভ যেটাকে মডিফাই করে সেটা হচ্ছে, দেখো দ্য ফ্লাওয়ার ইজ বিউটিফুল। আমরা যদি এখানে ভেরি লাগাই তাহলে আরো সুন্দর হয়, রাইট? এখন তুমি চিন্তা করো, আমি যদি বলি যে এই ভেরিটা এখানে চিন্তা করো না, ভেরিটাকে বাদ দাও, তাইলে কি বাক্যটা হইতো না? অবশ্যই হইতো। কিন্তু তারপরে দেখলাম যে অ্যাডজেক্টিভটাকে মডিফাই করতেছি, তাই বললাম যে দ্য ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল। তারপরে দেখো অ্যাডভার্ব একটা ভার্বকে মডিফাই করে। শি রানস কুইকলি। শি রানস বললে কি আমরা একটা ইনট্রান্সিটিভ ভার্ব ইউজ করতে পারতাম না, যে আমাদের কোনো অবজেক্ট নাই? কিন্তু এই কুইকলিটা ইউজ করে বুঝলাম যে এই রানস মানে যে ভার্বটা আছে এই ভার্বটাকে মডিফাই করতেছে। আবার অ্যাডভার্ব নিজে একটা অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। কিভাবে দেখবা? হি রিড কোয়াইট। এই কোয়াইট হচ্ছে একটা অ্যাডভার্ব। কোয়াইট দিয়ে বুঝাইতেছে একটা পরিমাণ, ঠিক আছে, একটা পরিমাণ। ক্লিয়ারলি, এই ক্লিয়ারলি হচ্ছে একটা অ্যাডভার্ব। তাহলে একটা অ্যাডভার্ব আরেকটা অ্যাডভার্বকে কি করতে পারতেছে? মডিফাই করতেছে, এই জন্য বাক্যটা পূর্ণ হচ্ছে। দেন প্রিপোজিশনকে মডিফাই করতে পারে। দেখো ইউ অ্যারাইভড লং বিফোর দ্য টাইম। বোঝার চেষ্টা করো, ইউ অ্যারাইভড লং বিফোর দ্য টাইম। তাহলে এই যে বিফোর আছে প্রিপোজিশনটা, এটার আগে আমরা কি বসাইতে পারতেছি? আমরা বসাইতে পারতেছি হচ্ছে অ্যাডভার্বকে। দেন আসো কনজাংশন। তুমি জানো যে বিকজ হচ্ছে একটা কনজাংশন। তো এই কনজাংশনের আগে আমরা কি করতে পারি? অ্যাডভার্ব বসাইতে পারি। হি উইল নট কাম জাস্ট বিকজ ইট ইজ রেইনিং। একটু খেয়াল করো যারা আছো, হি উইল নট কাম বিকজ ইট ইজ রেইনিং যদি এইভাবে বলতাম তাহলে কি একটা বাক্য হইতো না? হি উইল নট কাম বিকজ ইট ইজ রেইনিং, এটা বললেও একটা বাক্য হইতো। কিন্তু আমরা একটা অ্যাডভার্ব বসাই দিয়ে বাক্যটাকে আরো সুন্দর করলাম, যে হি উইল নট কাম জাস্ট বিকজ ইট ইজ রেইনিং। দেন অ্যাডভার্বের আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে অনেক সময় সেন্টেন্সকে মডিফাই করে সেন্টেন্সের শুরুতে বসে। যেমন ইভিডেন্টলি দে আর রং, অর্থাৎ তথ্য প্রমাণ অনুসারে আমরা বলতে পারি এই মানুষগুলা কি ছিল? রং ছিল। সো এই যে অ্যাডভার্বের মডিফায়ার বিষয়টা, এটা কিন্তু একটু খুবই মানে ক্লিয়ারলি আমাদেরকে ধরতে হবে, বুঝতে হবে। ওকে, সো ক্লাসিফিকেশন অফ অ্যাডভার্ব দেখো, একটা হচ্ছে সিম্পল অ্যাডভার্ব। এই সিম্পল অ্যাডভার্ব হচ্ছে এরকম যে কোনো একটা সাবজেক্ট যুক্ত সেন্টেন্সে যেখানে কিনা ভার্ব আছে সেই ভার্বকে যদি মডিফাই করে সেটাকে আমরা বলতেছি সিম্পল অ্যাডভার্ব। যেমন দ্য বয় রাইটস সুইফটলি, খুব সুন্দরভাবে বয়টা লিখতে পারে। এছাড়া সিম্পল ভার্বকে আমরা, সিম্পল অ্যাডভার্বকে আমরা অ্যাডভার্ব অফ ম্যানার, প্লেস, টাইম, নাম্বার, ডিগ্রি, ইফেক্ট, অর্ডার, অ্যাসারশন এই ধরনের কিছুতে ভাগ করতে পারি। সো ম্যানারের ক্ষেত্রে কি হয়? ম্যানারের ক্ষেত্রে আমরা হচ্ছে কিভাবে করতেছি, কিভাবে আমরা করতেছি এক্সাম্পল গুলা মনে রাখবা। ব্যাডলি, ক্লেভারলি, ক্রুলি, তারপর হচ্ছে আমরা গ্রেটলি, সাউন্ডলি, স্যাডলি, অ্যালাউড, অ্যামিজ। কখনোই মনে রাখবা না যে অ্যাডভার্ব মানে এলওয়াই। তোমাদের ভিতরে একটা ধারণা আছে, আমি যদি জিজ্ঞেস করি কয়জন এখানে আসো ক্লাসে এবং কয়জন এই ধারণাটা রাখো, অনেকেই রাখে যে এলওয়াই মানে হচ্ছে অ্যাডভার্ব। ইয়েস, বাট এলওয়াই ছাড়া যে অ্যাডভার্ব হয় না এমন কিন্তু কোনো কথা নাই, ঠিক আছে? সো কিছু কিছু প্লেস ক্ষেত্রে আমরা এই অ্যাডভার্ব পাই, যেমন দেয়ার। তারপরে আমরা পাই হচ্ছে টাইমের ক্ষেত্রে, যেমন সুন, নাও, দেন, ডেইলি, আর্লি। এই দেন কিন্তু না, এই দেন তুলনা অর্থে বোঝায়। কি অর্থে বোঝায়? তুলনা। কিন্তু এইখানে দেন হচ্ছে THEN, এটা হচ্ছে আমার অ্যাডভার্ব অফ টাইম। তারপরে অ্যাডভার্ব অফ নাম্বার, যেমন অলমোস্ট, অফেন, টুয়াইস, নেভার, অকেশনালি। দেন হচ্ছে আমাদের এই যে ভেরি, ভেরি যেটাকে ইউজ করি, ভেরি, ফুললি, ওয়াইল, হাফ, টু, মাচ, মোর, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। তারপরে অ্যাডভার্ব অফ ইফেক্ট কি আছে? সো, ওয়াই, লাইকওয়াইজ, দেয়ারফর। অর্থাৎ তোমরা যে কানেক্টরস গুলা ইউজ করো বেশিরভাগই হচ্ছে অ্যাডভার্ব অফ ইফেক্ট, মোর ওভার, দেয়ারফর, অ্যাকর্ডিংলি, এগুলা, ঠিক আছে? দেন অ্যাডভার্ব অফ অর্ডার কি? তুমি যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এগুলা ইউজ করো, এগুলো কিন্তু অ্যাডভার্ব। ফার্স্ট, সেকেন্ড, থার্ড এগুলো কিন্তু কি না, এগুলো কিন্তু ভার্ব বা এগুলো অ্যাডজেক্টিভ না, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে অ্যাডভার্ব।
সেকেন্ডলি, ফার্স্টলি, থার্ডলি, লাস্টলি, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। দেন অ্যাসারশনটা কি? অ্যাসারশন হচ্ছে হ্যাঁ বোধক অথবা না বোধককে বোঝায়। তাহলে অ্যাডভার্ব অফ অ্যাসারশনটা হচ্ছে কি? ইয়েস, নট, সার্টেনলি, শিওর, রিয়েলি, প্রবাবলি, এগুলা। সো এছাড়া যে অ্যাডভার্ব গুলো আছে, একটা হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। সেই রিলেটিভ অ্যাডভার্বটা কি হয়? ওই যে প্রোনাউন ইউজ করছিলা তোমরা, হুইচ, হাউ, হোয়াট, এগুলো বাক্যের মাঝখানে বসে অনেক সময় কি ইউজ হতে পারে? অ্যাডভার্ব হিসেবে ইউজ করতে পারে। অর্থাৎ কি হয়? অ্যাডভার্ব রিলেটিভ প্রোনাউনের পরিবর্তে বসে দুটি ক্লজকে যুক্ত করে। আবার ইন্টারোগেটিভ কি করে? তখন হচ্ছে যেটা করে সেটা হচ্ছে যে কাউকে কোশ্চেন জিজ্ঞেস করে, সময়, টাইমকে বোঝাচ্ছে, যেমন হোয়েন উইল ইউ গো, কোন সময়ে তুমি যাবা, এইটাকে আমরা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হিসেবে ইউজ করতে পারি। সো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি। হ্যাঁ, লাস্টের দিকে আমরা একটু দ্রুত ছিলাম সময়ের কারণে, বাট আই গেস তুমি যদি একটু ঠান্ডা মাথায় দেখে নাও এই ভিডিওটা, সেই ক্ষেত্রে তোমার জন্য ভালো হবে। সো সবার জন্য অনেক শুভকামনা রইল, এবং আরো কোনো প্রবলেম থাকলে আমরা নেক্সট ক্লাসে যখন প্রবলেম সলভিং করব, তোমরা অবশ্যই সেখানে আস্ক করে নিবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। আচ্ছা, তো ক্লাসটা আমরা আজকে এখানেই শেষ করব এবং আগামীকাল এই টপিকের উপর পার্ট 2 এর ক্লাস আছে। তোমাদের সবাইকে ক্লাসে আমন্ত্রণ জানাই। আজকে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।